ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আমি শেখ নওয়াজ হোসেন, তোমাদের নিট গাইডার। আজকের ক্লাস নেব যতটা আগের দিনে শেষ করেছিলাম, জাস্ট তার পরের টপিক এনসিটিতে যে পিনিয়ান গ্ল্যান্ড। আজকে আমরা পিনিয়ান গ্ল্যান্ড পড়ব এবং তারপর থাইরয়েড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পর্যন্ত পড়ব। খুব যদি ভালো করে আগের লেকচারটা দেখে থাকো, এই লেকচারটা যথেষ্ট কোরিলেটেবল হবে। আবারও তোমাদের রিকোয়েস্ট করব যে কোনো একটা লেকচার মাঝ পথ থেকে শুরু করো না। যেমন ধরো আজকে পিনিয়ান গ্ল্যান্ড, তোমরা চেষ্টা করো আগে যে 3টে লেকচার আমি দিয়েছি, একদম প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর পিটিউটারি হাইপোথ্যালামাসের স্ট্রাকচার নিয়ে, তারপর পিটিউটারি হাইপোথ্যালামাসের হরমোন নিয়ে ডিসকাশন, এবং তারপরে এই লেকচারটা, ওই 3টে লেকচারকে চেষ্টা করো কভার করার, তারপর এটা দেখার। তোমার যদি ওই 3টে লেকচার হয়ে থাকে কোনোভাবে কোনো জায়গা থেকে, তাহলে তুমি এই লেকচারটা কভার করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে কিন্তু চেষ্টা করবে যে একটা যেন কন্টিনিউটি মেনটেন হয়, কারণ নিট ক্র্যাকের জন্য তোমার ডিসিপ্লিন, তোমার কন্টিনিউটিটা খুব ইম্পর্টেন্ট। একটা কনসেপ্ট আর একটা সঙ্গে কীভাবে লিঙ্কড আপ, এটাই আমি চেষ্টা করি তোমাদের মধ্যে বিল্ড আপ করার। এবার তোমাদের যদি একটা ক্লাস আর একটা ক্লাসের পর গ্যাপ বা একটা ক্লাস স্কিপ করো, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা যাবে। সুতরাং যারা আগের লেকচারটা দেখেছো, যারা ভালো লেগেছে বলে মনে হয় বা কনসেপ্ট বুঝতে পেরেছো, তার আগের লেকচারগুলো কিন্তু অবশ্যই দেখো। আর এই লেকচারটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর নিচে কমেন্ট বক্সে জানাও, তোমরা কমেন্ট বক্সে জানাও লেকচার কেমন লাগছে, কোন কোন টপিকের উপর আরও ইন্ডিভিজুয়াল লেকচার দরকার, বা কোন কোন জায়গাগুলো তোমাদের ডাউট রয়েছে। আমি কমেন্ট সেকশনে এসে চেষ্টা করবো তোমাদের সেই ডাউটগুলো কিন্তু ফুলফিল করে দেওয়ার। চলো এগিয়ে যাওয়া যাক। আজকের প্রথম যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা হরমোন প্রডিউসিং গ্ল্যান্ড, তার নাম হলো পিনিয়ান গ্ল্যান্ড। শব্দটার মানেটা ব্যাখ্যা করার মতো কিছু নেই, যেমন অন্যান্য কিছুতে ব্যাখ্যা করা যায়। পিনিয়ান গ্ল্যান্ড মানে জাস্ট এটুকু মনে রাখবে যে এটা একটা খুব ছোট্ট একটা গ্ল্যান্ড, যেটা একদম ধরতে পারো মটর দানার মতো গ্ল্যান্ড। আমাদের শরীরে এমন কিছু বিশেষ কাজ আছে যেটা এই গ্ল্যান্ড খুব ভালোভাবে রেগুলেট করে থাকে। তবে যদি প্রশ্ন হয় যে একদম খুব ভালোভাবে কাজ করার মতো, যেমন খুব মানে কথার জন্য বলি খুব দামি ধরো কোনো একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো কি এর কাজ, না খুব একদম পরিচিত বলে নয় বলেই সেখানে হয়তো এই গ্ল্যান্ডে তোমরা নাম শোনোনি। যত থাইরয়েড, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের নাম শুনেছো, তত কি এর নাম শুনেছো, শোনোনি। সুতরাং মনে রাখতে হবে এটার কিছু মেন কাজ আছে, ম্যাক্সিমাম অ্যাডিশনাল কাজ আছে যেটা অন্য জিনিসকে ইনফ্লুয়েন্স করতে পারে। তো পিনিয়ান গ্ল্যান্ড পড়ার আগে প্রথমে দেখো আমি 3টে জিনিসে ভাগ করেছি একে। প্রথমে হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে কোন হরমোন খরিত হয়, তারপর হচ্ছে কি ফাংশন সেই হরমোনের। কথার জন্য বলছি, প্রথমে যদি লোকেশন বলি তোমাদেরকে, জাস্ট একটুখানি আমি পিছনের ক্লাস নিয়ে যাই। তোমাকে যখন বলেছিলাম যে পিটিউটারি কোথায় অবস্থান করে, তো পিটিউটারি অবস্থান করে একটা বিশেষ ধরনের প্রকোষ্ঠ, তার নাম হচ্ছে সেলা টার্সিকা, এবং ওটা ফোরব্রেন বা হাইপোথ্যালামাসের জাস্ট নিচে অবস্থান করতে আমরা দেখেছিলাম। যখনই আমরা বারবার ছবি এঁকেছিলাম দেখেছো হয়তো, আমি এইভাবে হাইপোথ্যালামাসে গেছিলাম এবং তার নিচে এইভাবে পিটিউটারি এঁকেছিলাম, তাই তো। এবার পিনিয়ান গ্ল্যান্ড কি? পিনিয়ান গ্ল্যান্ড এনসিটি শব্দ লিখেছে যে পিনিয়ান গ্ল্যান্ড সিচুয়েটেড ডরসাল সাইড অফ দ্য ফোরব্রেন অর ডায়ানসেফালন। অর্থাৎ আমি এখানে একটা ছবি তোমাদের সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়ে থাকে। এর মোটা মানেটা আমি বলছি যে ডরসাল সাইড, ডরসাল সাইড মানে হলো পিছনে, ডরসাল সাইড মানে হলো পিছনে। কার পিছনে? ডরসাল সাইড অফ ফোর ব্রেন। আমাদের মাথার ব্রেন বা মস্তিষ্কের মধ্যে যে ব্রেন আছে, সরি মস্তিষ্ক, এই মস্তিষ্ককে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করে থাকি। তার মধ্যে প্রথম যেটা, সেটা হলো অগ্রখণ্ড বা অগ্র মস্তিষ্ক। এই অগ্র মস্তিষ্করই একদম পিছনের দিকে অবস্থান করে কে না পিনিয়ান গ্ল্যান্ড। একদম ছোট্ট দানার মতো, ছবিটা আমি দিয়ে রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো। এবার এই ছোট্ট গ্ল্যান্ডটা জাস্ট একটাই হরমোন করে থাকে, তার নাম হলো মেলাটোনিন। কি নাম? মেলাটোনিন। এই হরমোনটার নাম তোমরা নিশ্চয়ই শুনেছো জাস্ট আমার আগের ক্লাসটাতে। আমি যখন তোমাদেরকে এমএসএইচ এর কথা বলছিলাম, তখন বলছিলাম যে এম ফর এমএসএইচ আর এম ফর মেলাটোনিন বলে একটা হরমোন আছে যারা একে অপরের বিপরীতে কাজ করে। এখানে দুটো শব্দ তোমাদেরকে আমি অ্যাডিশনালি বলে থাকি, একটা নাম হলো সিনার্জিস্টিক আর একটা হলো অ্যান্টাগোনিস্টিক। সিনার্জিস্টিক মানে কি? কথার জন্য ধরো তুমি নিটের প্রিপারেশন নিচ্ছ, তুমি এখন ভিডিও দেখছো, ধরো আমার কাছ থেকে কিছু তুমি শিখছো, অথবা অন্য কোনো আরেকটা চ্যানেল থেকে তুমি কিছু শিখছো, বায়োলজি কিছু শিখছো। এবার ধরো আমার কাছ থেকে কিছু শিখলে, অন্য একটা চ্যানেল থেকে কিছু শিখলে, দুটোই তোমার উপকারে দিল। তখন আমরা মিলিতভাবে তোমার কি করছি, একটা ভালো কাজ করছি, তখন তাকে বলা হচ্ছে সিনার্জিস্টিক। অর্থাৎ একই রকম যদি কাজ করে দুজন মিলে মিলিত হয়ে, ধর কথার জন্য বলছি মেলাটোনিন এবং অপর কোনো একটা হরমোন এক্স হরমোন, দুজন মিলে মিলিত হয়ে একটা সেম কাজ পারফর্ম করছে, তখন তাদের দুজনকে বলবো সিনার্জিস্টিক হরমোন। আর ধরো মেলাটোনিন কোনো একটা কাজ করছে, তার বিপরীতে এক্স বলে একটা হরমোন আছে, সে তার বিপরীতে কাজ করছে, তখন তাদের একে অপরের বিপরীতে কাজ করছে, তখন তাকে বলবো অ্যান্টাগনিস্টিক হরমোন। বোঝা গেছে? এই শব্দটা মাঝে মাঝে বেশ কিছু হচ্ছে কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনে কিন্তু দেখতে পাবে, বেশ কিছু কোচিং ইনস্টিটিউটের ফর্মে কিন্তু তোমরা দেখতে পেতে পারো। সিনার্জিস্টিক মানে যারা সেম প্রকারে কাজ করে, অ্যান্টাগনিস্টিক যেমন হচ্ছে যারা বিপরীত প্রকারে কাজ করে। তো এই মেলাটোনিন এবং যে হরমোনটার কথা আমি এইমাত্র বললাম সেটা হলো এমএসএইচ হরমোন, এরা দুজন একে অপরের বিপরীতে কাজ করে, যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম। তাহলে এখান থেকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিতে পারে যে মেলাটোনিন এবং এমএসএইচ কী ধরনের হরমোন, সিনার্জিস্টিক না অ্যান্টাগনিস্টিক? অ্যান্সার হবে অ্যান্টাগনিস্টিক, অর্থাৎ বিপরীতে কাজ করে দুজন মিলে।
এবার যখন এটা জানা হয়ে গেছে, এবার পড়বো আমরা কাজটা ইন্টারেস্টিং খুব, যেটা আমাদের ডেলি লাইফের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত। মেলাটোনিন জেনারেলি এনসিইআরটি এই যে কাজগুলো আমি লিখেছি এই কাজটাকে ছক করে লিখে দিয়েছে লাইন বাই লাইন। আমি জাস্ট এটাকে পরপর লিখেছি যাতে তোমাদের ভিজুয়াল মেমোরিতে একদম ভালোভাবে সেট আপ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ প্রথম যেটা লিখেছি 24 আওয়ার রিদিম, এই জিনিসটাকে এনসিইআরটি একটা বিশেষ শব্দ ইউজ করেছে, লিখেছে ডায়ার্নাল রিদিম। কি লিখেছে? ডায়ার্নাল রিদিম। তো শব্দটা, তো দেখো এই শব্দটাকে যদি ভাঙা হয় তাহলে আমরা কি পাবো? ডাই মানে 2, আলনার মানে ধরে রাখতে পারো দিনের সময়ক্ষণ। আমরা যখন গবেষণা করে পিনিয়াল গ্ল্যান্ড যখন গবেষণা করছিলেন মেলাটোনিন হরমোনের উপর বিজ্ঞানীরা, তখন ওনারা দেখলেন যে মেলাটোনিন এমন একটা হরমোন যেটা জেনারেলি রাতের বেলায় বেশি পরিমাণে ক্ষরিত হয় এবং দিনের আলোতে তুলনামূলক কম ক্ষরিত হয়। এবার এটার সঙ্গে সম্পর্ক বোঝাতে গিয়ে এটার আমি কাজ বলবো। এবার তুমি বলো তো সারা দিনের মধ্যে কোন সময় আমাদের বেশি ঘুম পাই, কোন সময় কম ঘুমাই? ঠিক আছে, আমরা যারা মোবাইল ইউজ করি 3-4 পর্যন্ত জাগি, 5টা পর্যন্ত জাগি, তাদের কথা বলছি না আমি। জাস্ট নর্মালি একটা মানুষ কখন বেশি ঘুমায় আর কখন জাগে তোমরা নর্মালি বলো তো এটা। তো জেনারেলি দেখতে পাবে সকল মানুষ রাত্রেবেলায় আমরা বেশি ঘুমাই, যে সময় কি অন্ধকার, কম লাইট। তো কম লাইটে জেনারেলি মেলাটোনিনের পরিমাণটা ক্ষরণটা বাড়ে। আর যে সময় আমরা জেগে থাকি জেনারেলি সেই সময় মানে দিনের বেলা, তখন মেলাটোনিন হরমোনের পরিমাণটা কিন্তু কমে, বডির মধ্যে সিক্রেশনটা কমে। এবার বডির মধ্যে মেলাটোনিন রাত্রেবেলা বাড়ছে আর দিনের বেলা মেলাটোনিনের পরিমাণ কমছে। তাই নিশ্চয়ই বুঝতে পারছো যে মেলাটোনিন হরমোন যখন বাড়ছে তখন আমাদের ঘুম আসার প্রবাবিলিটি বাড়ছে বা এর ধরনের কিছু একটা রিলেশন তোমরা বুঝতে পারছো। তো এই যে আমরা রাত্রে ঘুমাবো এবং দিনের বেলায় যখন বেশি লাইট থাকবে তুলনামূলক কম ঘুমাবো, এই যে একটা সাইকেল মেনটেন করা, রাত্রে আসলে ঘুম আসবে, সকালে ঘুম ভাঙবে, আবার রাত্রে ঘুমাবো, এই যে একটা রিদিম বা একটা সাইকেল মেনটেন করা, এটাই কার কাজ? মেলাটোনিন। ওই জন্য লেখা আছে 24 আওয়ার রিদিম, অর্থাৎ ধরো রাত্রে 24 আওয়ার রিদিম মানে কি? রাত্রেবেলা জেনারেলি আমরা ঘুমাবো এবং দিনের বেলা যখন লাইট বা সূর্যের আলো যখন দেখতে পাবো তখন আমাদের যা যা কাজ আছে সেগুলো যাতে করতে পারি সেই জন্য ঘুম থেকে আমরা বিরত থাকি। তো সেই কারণে ডায়ার্নাল রিদিম মানে কি? গোটা দিনটাকে একটা কীভাবে রিদিমিক ওয়েতে বা সাইকেলে কীভাবে পূর্ণ করা হয় সেই জিনিসটা কিন্তু কে কাজ করে? এ কাজ করে। তার বিপরীতে আমি যে কথা বললাম সেটা লেখা আছে, দেখো স্লিপ এবং ওয়েক। স্লিপ মানে ঘুমানো, রাত হয়েছে ঘুমাবো, সকাল হয়েছে, ওয়েক মানে উঠে যাওয়া, তো ওয়েক মানে উঠে যাওয়া। তো এই জিনিসটাই কথা বলতে গিয়ে এনসিইআরটি কিন্তু দুটো শব্দ ইউজ করেছে। ভাই 24 আওয়ার রিদিম কন্ট্রোল করে কি? মেলাটোনিন। তার দুটো পয়েন্টের মধ্যে কি আছে? প্রথম পয়েন্ট হচ্ছে স্লিপ ওয়েক সাইকেল, এটাকে প্রথম কন্ট্রোল করে। 2 নম্বর বলছে সারাদিনের আমাদের বডি টেম্পারেচার কন্ট্রোল করে। জেনারেলি আমরা যখন কাজ করি তখন আমাদের বডি টেম্পারেচার জেনারেলি বেড়ে যায়, কারণ আমাদের এটিপির প্রয়োজন পড়ে বা শক্তির প্রয়োজন পড়ে, তখন তাপ উৎপন্ন হয়, তাপের জন্য বডি টেম্পারেচার কিছু কিছু সময় বেড়ে যায়। তবে রাত্রেবেলায় যেহেতু আমরা তখন রেস্ট আওয়ারে থাকি, আমাদের এটিপির প্রয়োজন পড়ে না, সেই কারণে কি হয়ে থাকে না বডি টেম্পারেচার কমে। তাহলে বডি টেম্পারেচার কখন বাড়বে কখন কমবে এই জিনিসটা কিন্তু রেগুলেশন কে করে থাকে? মেলাটোনিন হরমোন। তার সঙ্গে এনসিইআরটি বলছে যে এই যে 4টে কাজ আমি এখানে লিখেছি না, বলছে অ্যাডিশনালি এই কাজগুলো কিন্তু করে থাকে কে? অ্যাডিশনাল কাজ করে থাকে কে? না মেলাটোনিন। প্রথম কাজ কি? মেটাবলিজম। আমি প্রথমে যখন হরমোন চ্যাপ্টার পড়েছিলাম তখন বলেছিলাম যে স্পেশাল কিছু কাজ আছে, তার সঙ্গে অ্যাডিশনালি কিন্তু প্রত্যেকটা হরমোন মেটাবলিজমে পার্টিসিপেট অবশ্যই করবে। তো একইভাবে পিনিয়াল গ্ল্যান্ডেরও মেলাটোনিন হরমোন মেটাবলিজমে পার্টিসিপেট করে, তার সঙ্গে একটাতে কাজ করে, তার নাম হলো পিগমেন্টেশন। এই পিগমেন্টেশনটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের আলোচনার বিষয়, কারণ এর সঙ্গে আমি রিলেটেবল বলেছিলাম কি? এমএসএইচ হরমোন। এমএসএইচ হরমোন যখন আগের দিনে পড়েছিলাম তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে এমএসএইচ এর ফুল ফর্ম কি? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। অর্থাৎ এই হরমোনটা আমাদের সেলের মধ্যে বিশেষ কিছু কোষ আছে, তার নাম হচ্ছে মেলানোসাইট। এই কোষগুলোকে কী করতে থাকে? স্টিমুলেট করতে থাকে এবং ডার্কেনিং কালার, অর্থাৎ আমাদের কালার যে ডার্ক হচ্ছে, ব্ল্যাক মানে ধরতে পারো ডার্ক কালার, যেটা ফেয়ার কালার, এটা করাতে কে ভূমিকা পালন করে? মেন এমএসএইচ। এবার আমি তখন তোমাদেরকে বলেছিলাম যে যত ডার্ক হয় জেনারেলি তত মেলাটোনিন আমাদের মেলানিন পিগমেন্ট আমাদের শরীরের মধ্যে বেশি করে দেখতে পাই। আর ঠিক তার বিপরীতে যদি মেলানিন পরিমাণ কমে যায় তাহলে আমাদের বডি কী হয়ে যাবে? ফর্সা বা ফেয়ার। এই ফর্সা বা ফেয়ার কমপ্লেশনের জন্য যে দায়ী তার নাম হলো কি হরমোন? মেলাটোনিন। তাহলে মনে রাখবে এমএসএইচ জেনারেলি স্কিনকে ডার্কেন করে আর মেলাটোনিন জেনারেলি স্কিনকে কী করে? ফেয়ার কমপ্লেশন অর্থাৎ ফর্সা করে। সুতরাং যারা ফর্সা মানুষ তাদের ক্ষেত্রে মেলাটোনিন তুলনামূলকভাবে হয়তো বেশি ক্ষরিত হয়। তারপর হচ্ছে সেক্সুয়ালি একটা এর বিশেষ প্রভাব আছে, যেটা আমাদের এনসিইআরটি লিখেছে যে এটা কন্ট্রোল করে মেনস্ট্রুয়াল সাইকেল বা মেনস্ট্রাগলের উপর এর একটা প্রভাব আছে। এর অ্যাডিশনালি আমি একটা জিনিস বলে দিই যে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাই মেলাটোনিন যাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি ক্ষরিত হয় তাদের ক্ষেত্রে এ কিন্তু নেগেটিভে কাজ করে, অর্থাৎ জেনিটালিয়ার ডেভেলপমেন্টে ইনহিবিট করে, সেক্সুয়াল যে ডিজায়ার আছে সেখানে ইনহিবিট করে থাকে জেনারেলি। তবে মেনস্ট্রুয়াল সাইকেলও একইভাবে ও কন্ট্রোল করে থাকে। কীভাবে কন্ট্রোল করে এনসিইআরটি যেহেতু বলেনি, আমাদেরও সেই জন্য ওর উপর বেশি প্রভাব ফেলার দরকার নেই।
তারপর বলছে ডিফেন্স ক্যাপাবিলিটি। ডিফেন্স ক্যাপাবিলিটি কি, আমাদের বডিতে বিশেষ একটা সিস্টেম আছে যেটা বাইরের কোনো শত্রু আমাদের বডিতে যদি আক্রমণ করতে আসে আমাদের বডি কিন্তু তার বিরুদ্ধে একদম জেগে উঠবে। ডিফেন্স মেকানিজম এটাকে বলা হয়। এটাকে ভদ্রভাষায় ক্লাস 12 যখন পড়বে গিয়ে নাম পড়বে ইমিউনিটি বা অনাক্রমতা, অনেকেই হয়তো জানো। তো সেটাতে বিশেষভাবে কাজ করে থাকে কে না, এই পিনিয়ান গ্ল্যান্ড থেকে খরিত মেলাটোনিন হরমোন। এই যে ছোট্ট একটা বোর্ডের মধ্যেই যে আমি দেখিয়েছি মোর দ্যান এনাফ নিটের কোশ্চেন সলভ করার জন্য বা অন্যান্য কোচিং ইনস্টিটিউটের অ্যান্সার সলভ করার জন্য। এরপর আমরা এগিয়ে যাই থাইরয়েড গ্ল্যান্ড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের নিটের এখান থেকে কিন্তু কোশ্চেন করা হয়ে থাকে। চলো ওটার দিকে এগিয়ে যাই। এরপর আমরা পড়বো থাইরয়েড গ্ল্যান্ড, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। খুব ভালো করে মন দিয়ে কিন্তু অবশ্যই ক্লাসটা শোনো, ক্লাসটা জাস্ট শোনো, এখান থেকে কিন্তু পুরোপুরি কোশ্চেন সলভ কিছু সলভ হয়ে যাবে। এটা আমার তোমাদের উপর কথা। ক্লাস শেষে যদি বুঝতে না পারো কমেন্ট সেকশনে এসে গালাগাল দাও, সেও চলবে, কিন্তু ক্লাসটা খুব ভালো করে শোনো। তো দেখো আজকে পড়বো আমরা থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের আমরা প্রত্যেকটা যেমনভাবে গ্ল্যান্ডের লোকেশন পড়েছি, সেখান থেকে কি হরমোন ক্ষরণ হয়ে পড়েছি, তারপর ফাংশন পড়েছি, একইভাবে আমরা ওইখান থেকে সেই জিনিসগুলোকে কমপ্লিট করার চেষ্টা করবো। প্রথম হচ্ছে লোকেশন। জেনারেলি তোমার গলা এখানটায় হাত দাও, এখানটায় হাত দিলে দেখতে পাবে একটা বিশেষ ধরনের শক্ত শক্ত জিনিস পাচ্ছ, যেটা দেখতে বাটারফ্লাই শেপেড। কেমন দেখতে? বাটারফ্লাই শেপেড, এই ধরনের দেখতে, বা ভালোভাবে যদি আঁকা হয় তো এই ধরনের শেপেড পাবে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড। কি গ্ল্যান্ড বলা হয়? থাইরয়েড গ্ল্যান্ড। যদি জিজ্ঞাসা করা হয় যে লোকেশনটা কোথায়, তাহলে লোকেশনটা তো বললেন না। লোকেশন কোথায়? এই তো গলায়। কোথায় অবস্থিত? লোকেশন গলায়। এবার একটা এনসিইআরটি বলছে যে এটা ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া। ল্যারিংসকে আমরা বাংলায় বলে থাকি স্বরযন্ত্র, যেখান থেকে আমাদের সাউন্ডটা জেনারেলি বেরোয়। আর ট্রাকিয়া হচ্ছে আমাদের শ্বাসনালী। এখানে হাত দাও, দেখো হালকা নরম নরম গোল গোল কিছু কার্টিলেজের মতো জিনিস আছে। কান যেমন কার্টিলেজের উদাহরণ, সেরকম এগুলো হচ্ছে কার্টিলেজ। এখানে হাত দাও, দেখবে চিপসানো পাইপের মতো একটা জিনিস পাবে বা পাইপ পাবে, যেটার মাধ্যমে আমাদের বাতাস যেয়ে থাকে। এই যে নিঃশ্বাস নিলাম, বাতাস যে গেল কিসের মাধ্যমে গেল? ট্রাকিয়ার মাধ্যমে গেল। আর এই যে কথা বলছি, যেখান থেকে সাউন্ডটা তৈরি হচ্ছে আসছে বাইরে, সেটা হলো ল্যারিংস। একে বলা হয় স্বরযন্ত্র। ওকে, ল্যারিংসকে বলা হয় স্বরযন্ত্র। তো এই ল্যারিংস এবং ট্রাকিয়ার যে জায়গাটা জয়েন করছে, ধরো কথার জন্য বলছি যে এটা ধরো ল্যারিংস, এটা হলো ট্রাকিয়া, এ দুটো এক জায়গায় জয়েন করছে এই জায়গাটাই। ঠিক এই জায়গাটার কাছাকাছি অবস্থান করে কে? আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড তাহলে কোথায়? জাংশন বিটুইন ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়াতে অবস্থান করে। এনসিইআরটি এর জন্য একটা শব্দ লিখেছে, বলছে এটা ভেন্ট্রোল্যাটারাল, ভেন্ট্রোল্যাটারালি অবস্থান করে। ভেন্ট্রো মানে কি? কিছুক্ষণ আগেই লিখলাম ডরসাল। ডরসাল মানে পিছনে, ভেন্ট্রাল মানে সামনে। দেখতে পাচ্ছি গলার এখানে অবস্থান করে, মানে সামনে অবস্থান করছে। এবার কয়েকটা শব্দ আমি তোমাদেরকে জাস্ট ভালো করে একটু বুঝিয়ে দিই, যাতে তোমাদের কোনো রকম কনসেপ্টের কোনো গোলমাল না থাকে। দেখো এখানে একটা এরকম ছবি আঁকলাম, এবার এখানে ধরো একটা মানুষ আঁকলাম। এখন এই মানুষটা এরকমভাবে দাঁড়িয়ে আছি আমি, ধরে নাও মানুষটা এরকমভাবে দাঁড়িয়ে আছে, কথার জন্য বলছি। তাহলে মুখটা তার এইদিকে আছে, গোল চোখ, এরকমভাবে দাঁড়িয়ে আছি, মানে গোল চোখটা কোন দিকে? এইদিকে। হাত পা এইদিকে ধরো, ঠিক আছে? তাহলে তার বুক কোন দিকটা? তার বুক এইটা, ফ্রন্ট বুকটাই আমরা দেখতে পাচ্ছি। ধরো এরকম করে দাঁড়িয়ে আছি আমি, কথার জন্য বলছি। আমার এই ফ্রন্টে যেমন চোখ, নাক, মুখ, দাঁত, যেগুলো সামনের দিকে আছে, যেগুলো বুকের এই দিকে আছে, এটাকে আমি নাম দেবো ভেন্ট্রাল। কি নাম দেবো? ভেন্ট্রাল। আর যেটা আমার পিছন দিকে আছে, এই পিছন দিকে চুল, সিদ্ধারা যা কিছু আছে, তাকে আমি বলবো ডরসাল। তাহলে কোনো আমাদের বডির সামনের দিকের অংশকে বলি ভেন্ট্রাল, আর পিছনের দিকের অংশকে বলি ডরসাল। আর আমার বডি ধরো এরকমভাবে আছি, আমার বডির এই মাঝ বরাবর যদি কেটে দেওয়া হয়, এরকে বলবো বডি মিড লাইন। কি বলবো? বডি মিড লাইন। এই মিড লাইন থেকে যত দূরে যাবে তত বলবো ল্যাটারাল, আর এই মিড লাইন থেকে এদিকেও যত যাবে তত ল্যাটারাল। আর বডির কাছাকাছি যখন কিছু অবস্থান করবে তখন তাকে বলবো মিডিয়াল। এবার ধরো কথার জন্য বলছি আমার এই কাঁধ, আর আমার ধরো এই হাতের যে এটা দেখতে পাচ্ছ এইটা, বলো তো আমার বডির মিড লাইনের কোনটা কাছে আছে? কাঁধ না এই যে এলবো? এটা নিশ্চয়ই কাঁধ বেশি কাছে আছে। তাহলে আমি বলবো যে কাঁধ এলবোর থেকে মিডিয়ালি অবস্থান করে, এবং কাঁধের ল্যাটারালি অবস্থান করে কে? এলবো। নিশ্চয়ই বুঝতে পেরেছো? আমার বডির কাছাকাছি যে অবস্থান করে তাকে বলবো মিডিয়াল, আর বাইরে যে অবস্থান করে তাকে বলবো ল্যাটারাল। জেনারেলি আমরা দুটো জিনিসের মধ্যে অবস্থান তুলনা করার জন্য মিডিয়াল ল্যাটারাল শব্দটা ইউজ করে থাকি, তবে কিছু কিছু ক্ষেত্রে নর্মালি আমরা যদি বডি থেকে দূরে বোঝাতে চাই তখন আমরা ল্যাটারাল শব্দটা বলি। এবার দেখতে পাচ্ছ আমাদের ট্রাকিয়া গেছে এই মাছ দিয়ে। কোন দিক দিয়ে? ট্রাকিয়া গেছে এই মাছ দিয়ে। ধরো এটা ল্যারিংস, আর এখান দিয়ে গেছে কে? ট্রাকিয়া।
নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই ট্রাকিয়া হচ্ছে আমাদের বডির একদম মিড লাইনে অবস্থিত, এরকমভাবে যদি কাটা হয় মিড লাইনে অবস্থিত। মিড লাইন থেকে আমি দেখতে পাচ্ছি দুটো গ্ল্যান্ড কি হচ্ছে এইদিকে চলে গেছে, এইদিকে চলে গেছে। সেই জন্য এনসেটে অবস্থান করেছে যে থাইরয়েড আমাদের ভেন্ট্রালি অর্থাৎ সামনের দিকে এবং ল্যাটারালি অর্থাৎ এই দিকে চলে এসেছে। সেই জন্য এই শব্দ লেখা হচ্ছে ভেন্ট্রোল্যাটারাল পজিশনে অবস্থান করে। কোথায়? বিটুইন দ্য জাংশন অফ ল্যারিংস অ্যান্ড ট্রাকিয়া। আশা করি লোকেশনটা বুঝতে এনসেটের কোনো রকম কোনো শব্দের কোনো সমস্যা আশা করি হয়নি। ওকে, এবার এইটা যে গ্ল্যান্ডটা এঁকেছি এটাকে একটুখানি আমি কাটাছেঁড়া করব। এই যে গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছ না, এখানটা আমি ধরো কেটে নিয়ে এরকমভাবে একটু মাইক্রোস্কোপের নিচে দেখছি। মাইক্রোস্কোপে দেখলে জেনারেলি এরকম আমরা গোল স্ট্রাকচার দেখতে পাই, একটা টিস্যু নিয়েছি তাকে গোল স্ট্রাকচার দেখতে পাই। এই গোল স্ট্রাকচারটা যখন দেখবো তখন দেখতে পাই এখানে গোল গোল, এর মধ্যেও আবার কিছু বিশেষ জিনিস আছে যেগুলো এরকম গোল গোল দেখতে। ওকে, এই গোল গোল জিনিসগুলো আবার বিশেষ ধরনের পেরিফেরিতে সেল আছে। এই দেখো এরকম করে আঁকলাম। জাস্ট ছবিটা আমি গোল গোল করে এঁকেছি, কিন্তু মনে রাখবে এই যে সেলগুলো আছে এগুলো হলো কিউবয়েডাল সেল। কি সেল? কিউবয়েডাল। ওকে, এই সেলগুলো হলো কিউবয়েডাল সেল। দাদা এটা কি তৈরি হয়েছে কিছু বুঝতে পারছি না স্যার, একটু ভালো করে বলুন। দেখো এই যে গোল গোল জিনিসগুলো আছে না, আগের দিন আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম যে এফএসএইচ এর কাজ হচ্ছে ফলিকেলে স্টিমুলেট করা বা ফলিকেলকে বৃদ্ধি করা। একইভাবে থাইরয়েডের মধ্যে এই গোল গোল জিনিসগুলোকে বলা হয় ফলিকেল। কি বলা হয় এই গোল গোল জিনিসগুলোকে? ফলিকেল। ওকে, এই গোল গোল জিনিসগুলোকে বলে ফলিকেল। আর ফলিকেল যে সেল দ্বারা তৈরি, এগুলো হচ্ছে সব সেল, এগুলো সব সেল, এগুলো সব হচ্ছে সব সেল, এগুলো সব সেল, সেল দ্বারা তৈরি। পাশাপাশি যে সেল দ্বারা তৈরি তাকে আমরা বলে থাকি কিউবয়েডাল সেল দ্বারা তৈরি, এবং এই সেলগুলো ফলিকেল তৈরি করে বলে একে বলা হয় ফলিকিউলার সেল। কি সেল বলা হবে? ফলিকিউলার বা ফলিকুলার সেল। কি সেল বলা হবে? ফলিকিউলার বা ফলিকুলার সেল আমরা বলে থাকি কাকে? যে ফলিকেল তৈরি করা, অর্থাৎ ফলিকেল চারপাশে যে জিনিসটা রয়েছে তাকে আমরা ফলিকুলার সেল বলে থাকি। ওকে, এবার এই ফলিকেলের বাইরে যে ফাঁকা জায়গাটা পড়ে আছে সেই জায়গাটাকে আমরা বলে থাকি স্ট্রোমা। কি বলে থাকি? স্ট্রোমা। আর এই স্ট্রোমার মধ্যেই কিছু কিছু আরও সেল আছে। ধরো কথার জন্য বলছি, ধরো এরকমভাবে কিছু কিছু সেল আছে। এই সেলগুলো হচ্ছে ফলিকেলের বাইরে। এই সেলগুলোর নাম হলো প্যারা ফলিকুলার সেল। কি নাম? প্যারা ফলিকুলার সেল। তাহলে আমরা এখানে জেনারেলি দু প্রকারের সেল পাচ্ছি। এক নম্বর সেল যেটা মেন সেটা হলো ফলিকুলার সেল, দু নম্বর পাচ্ছি প্যারা ফলিকুলার সেল। ওকে, এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। কেন আঁকলাম জাস্ট একটুখানি বোঝাচ্ছি। এই যে ফলিকুলার সেল আঁকলাম না, এই সেলটা বিশেষ কিছু জিনিস সিক্রেট করে থাকে। সেই জন্য এই সেলটাকে আমরা অপর ভাষায় গ্ল্যান্ডিউলার সেলও বলে থাকি। কি সেল বলে থাকি? গ্ল্যান্ডিউলার সেল। কেন? এটা গ্ল্যান্ড হিসেবে কাজ করে। ওকে, থাইরয়েড গ্ল্যান্ড যে কাজ করে, গ্ল্যান্ডের যে মেন সিক্রেট করে সেকে ফলিকুলার সেল বা গ্ল্যান্ডিউলার সেল এ কিন্তু মেনলি সিক্রেট করে থাকে। এবার সিক্রেট করে তো করে কোন হরমোন করে? এই জেনারেলি করে থাইরক্সিন। কি করে? কি হরমোন করে? থাইরক্সিন। অর্থাৎ T3 বা T4 যে হরমোনের আমরা নাম শুনি সেটা কোথা থেকে খরিত হয়? এ ফলিকুলার সেল বা গ্ল্যান্ডিউলার সেল থাকে। তাহলে প্রশ্ন যে প্যারাফলিকুলার সেলের কি কাজ? এ কি ক্ষরণ করে? এও একটা বিশেষ ধরনের হরমোন ক্ষরণ করে যার নাম হলো থাইরোক্যালসিটোনিন। কি নাম? থাইরোক্যালসিটোনিন। এটা কে ক্ষরণ করে? প্যারাফলিকুলার সেল। আর ফলিকুলার সেল কি করে? থাইরক্সিন। তাহলে নিশ্চয়ই থাইরয়েড গ্ল্যান্ড থেকে তোমাদেরকে যদি কেউ কোশ্চেন করে যে কি কি হরমোন খরিত হয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে, তাহলে অ্যান্সার কি হবে? থাইরক্সিন এবং থাইরোক্যালসিটোনিন। মনে থাকবে না? মনে থাকবে না? আশা করি তোমাদের মনে থাকবে। এরপর যখন প্যারাথাইরয়েড পড়বো সেটা নিয়ে যখন বলবো তখন মনে রাখবে ওখান থেকে খরিত হয় প্যারাথরমোন। এটার সঙ্গে কোনোভাবে যেন গোলমাল না হয়। আমরা কিছুক্ষণ আগে বললাম না অ্যান্টাগনিস্ট সিনার্জিস্টিকের কথা? তো এই প্যারাথাইরয়েড এবং থাইরোক্যালসিটোনিন দুজনের বিপরীতে কাজ করে। যখন প্যারাথাইরয়েড যখন পড়াবো তখন থাইরোক্যালসিটোনিনের কাজটা আমি ওখানে ডিসকাস করব। চলো এখন আমরা থাইরক্সিন হরমোন কি ধরনের বা এর কি কাজ এটা নিয়ে আমরা ডিসকাস করি। তার আগে একটা জিনিস বলি, এই যে T3 বা T4 দেখতে পাচ্ছ, এই হরমোনটা জেনারেলি অ্যামিনো অ্যাসিডের তৈরি। কিসের তৈরি? অ্যামিনো অ্যাসিড। আমরা যখন থাইরয়েডের হরমোনের যখন ভাগগুলো পড়েছিলাম কোন ধরনের হরমোন কি দ্বারা তৈরি, তখন আমরা কিন্তু থাইরক্সিন কার ক্যাটাগরিতে পড়েছিলাম? অ্যামিনো অ্যাসিড। যে অ্যামিনো অ্যাসিডটার বৈশিষ্ট্য থাকে কার মতো? স্টেরয়েডের মতো। সেই জন্য আমরা দেখেছিলাম ও কিন্তু একটা সেলের ভিতরে গিয়ে হরমোন মেকানিজমের মাধ্যমে কাজ করে থাকে, লিপিড সলিবল একটা হরমোনের মতো কাজ দেখিয়ে থাকে। তো আমরা জেনারেলি দেখতে পাই এই থাইরক্সিন টাইরোসিন বলে একটা বিশেষ ধরনের হরমোন আছে, টাইরোসিন বলে বিশেষ ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, বিশেষ ধরনের অ্যামিনো অ্যাসিড আমি এ লিখলাম, এটা দ্বারা তৈরি। এবং শুধুমাত্র কি এ দ্বারা এটা তৈরি হয় না, এর সঙ্গে যুক্ত হয় আয়োডিন। কি যুক্ত হয়? আয়োডিন।
এই আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে বিভিন্ন ধরনের থাইরক্সিন রোগ দেখা যায়, যেটা আমরা একটু পরে গিয়ে সেটা নিয়ে ডিসকাস করছি। ওকে, তাহলে এই যে বেসিক জিনিসটা আছে, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো থাইরক্সিন কোথায় অবস্থান করে, থাইরক্সিন কী রকম দেখতে হয়ে থাকে এবং সেখান থেকে কী কী হরমোন খরিত হয়। এবার চলো আমরা থাইরক্সিনের কী কাজ আছে সেটা দেখে নিই। থাইরয়েড গ্ল্যান্ডের কাজটা পড়বো, খুব কিন্তু ইম্পর্টেন্ট। পুরো এনসিআরটিকে জাস্ট বোর্ডের মধ্যে আমি লিখে রেখেছি, এটাকে এবার ডিসকাশন করবো পুরো ভালোভাবে, জাস্ট মন দিয়ে শোনো তাহলেই হবে। দেখো এনসিআরটি বলছে থাইরয়েডের মেন কাজ জেনারেলি গ্রোথের উপর, তার সঙ্গে অ্যাডিশনাল বলা ভুল, মেন কাজের মধ্যে পড়ে বিএমআর কন্ট্রোল, মেটাবলিজম এবং এরিথ্রোপোয়েসিস। এই জিনিসগুলো কি একটা একটা করে পয়েন্ট ডিসকাশন করব, জাস্ট ভালোভাবে মন দিয়ে শোনো। দেখো আমাদের বডিতে জেনারেলি গ্রোথ মানে বৃদ্ধি তিনভাবে হয়ে থাকে, একটা ফিজিক্যাল গ্রোথ, একটা সেক্সুয়াল গ্রোথ, আর একটা হলো মেন্টাল গ্রোথ। আমরা জেনারেলি ছোটোবেলায় ধরো কোনো একটা কাজ করতে যাচ্ছি, বাড়ির বাবা মা বলবে এই তুই পারবি না, কারণ তুই এখনও বড় হোসনি। জেনারেলি সেই কাজগুলো যদি মেন্টাল থাকে, ধরো কথার জন্য বলছি কোনো একটা বড় ডিসিশন নেব, সেক্ষেত্রে বাড়ির লোক ছোট হলে কিন্তু সবসময় দাবিয়ে দেয়, কারণ কি মেন্টাল গ্রোথ হয়নি। তো এই মেন্টাল গ্রোথ জেনারেলি কার উপর নির্ভর করে বেশি, থাইরক্সিন। থাইরক্সিন হরমোন যদি কারো ক্ষেত্রে তাহলে কম খরিত হয়, তার কি মেন্টাল গ্রোথ হবে? হবে না। কারণ যদি থাইরক্সিন হরমোন কম খরিত হয়, তার ক্ষেত্রে কি ফিজিক্যাল গ্রোথ মানে যে গ্রোথ দেখতে পাচ্ছি, ধরো আমার বয়সে যতটা আমি সেরকম বড় হয়েছি কিনা, এই জিনিসটা কি কারো যদি কম খরিত হয় তার ক্ষেত্রে দেখতে পাবে? নিশ্চয়ই পাবে না। একইভাবে যার ক্ষেত্রে থাইরক্সিন পরিমাণ, হরমোনের পরিমাণ কম, তার ক্ষেত্রে আমরা সেক্সুয়াল ডেভেলপমেন্ট, গোনাডসের ডেভেলপমেন্ট বা সেক্সুয়াল অ্যাক্টিভিটির বিভিন্ন যে ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবো না। সুতরাং থাইরক্সিন কিন্তু এই বিশেষ তিনটে যে গ্রোথ আছে, ফিজিক্যাল গ্রোথ, সেক্সুয়াল গ্রোথ এবং মেন্টাল, তিনটে কিন্তু অন্যতম ভূমিকা পালন করে। তাহলে তোমরা মনে রাখবে যে যখন আমি বলবো যে হাইপোসিক্রেশন অফ থাইরয়েড বা হাইপোসিক্রেশন অফ থাইরক্সিন হরমোন, তখন কি দেখতে পাবো? এই তিনটে জিনিসে কিন্তু ডিফেক্ট দেখতে পাবো। কিছুক্ষণ পরে বেশ কিছু ইম্পর্টেন্ট থাইরক্সিনের আমরা ডিজিজগুলো নিয়ে পড়বো, তখন কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু খুব কাজে লাগবে। সুতরাং মন দিয়ে ভালো করে এই পয়েন্টগুলোকে লক্ষ্য রাখো। তারপর পয়েন্ট বলছে বিএমআর, কি লেখা আছে? বিএমআর। বিএমআর এর ফুল ফর্ম হলো বেসাল মেটাবলিক রেট। কি জিনিস না, জেনারেলি বেসাল মেটাবলিক রেট বলতে আমাদের বডি বেঁচে থাকার জন্য একটা মিনিমাম বেসিক অ্যামাউন্টের আমাদের কিন্তু মেটাবলিজম সবসময় করতে হয় এবং শক্তি উৎপন্ন করতে হয়। এই যে বেসিক মেটাবলিক রেট কারো ক্ষেত্রে বেশি হয়, কারো ক্ষেত্রে কম হয়ে থাকে। এর পুরো রেগুলেশনটা কে করে থাকে? থাইরক্সিন। এর থেকে বেশি বিএমআর নিয়ে কিছু জানার আমাদের প্রয়োজন নেই। মনে রাখবে বেসাল মেটাবলিক রেটকে শর্ট ফর্মে বলা হয় বিএমআর, এটা কন্ট্রোল করে বা রেগুলেট করে কে? থাইরক্সিন। ওকে, তারপর হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম মানে কি? কোনো জিনিসকে ভাঙা বা তৈরি করা, প্রথম ক্লাসেই বলেছিলাম। তো জেনারেলি তিনটে জিনিসকে ভাঙতে পারি বা তৈরি করতে পারি, একটা হলো ফ্যাট, দ্বিতীয় হলো প্রোটিন, তৃতীয় হলো কার্বোহাইড্রেট। জেনারেলি ফ্যাট এবং প্রোটিন দুজনকেই থাইরক্সিন কি করে থাকে না, সিনথেসিসও করতে পারে আবার ভাঙতেও পারে। ওকে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গ্রোথ, যেমন ফিজিক্যাল গ্রোথ, এর জন্য প্রোটিন লাগবে। তখন প্রোটিন যখন বেশি করে প্রয়োজন পড়বে, তখন ও নিশ্চয়ই প্রোটিনের সিনথেসিস করবে, তখন লিপিডকে ভাঙবে। তাকে কাকে ভাঙবে? ফ্যাট বা লিপিডকে কিন্তু ভাঙবে। একইভাবে কার্বোহাইড্রেটকেও ভাঙবে। এদের দুজনের ভাঙা এবং গড়া দুটোই দেখতে পাই থাইরক্সিনের দ্বারা। কিন্তু কার্বোহাইড্রেটকে শুধুমাত্র থাইরক্সিন কি করে থাকে? ভেঙে থাকে। অর্থাৎ থাইরক্সিন কার্বোহাইড্রেটকে ভাঙতে 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 কি তৈরি করে? নর্মালি আগের ক্লাসেও পড়েছিলাম গ্লুকোজ। কি তৈরি করে? গ্লুকোজ। তাহলে কার্বোহাইড্রেট যদি ভাঙতে থাকে, ক্যাটাবলিজম যদি হয়, তখন আমরা কি পাবো? গ্লুকোজের মাত্রা বেশি পাবো। এবার আমাকে বলো তো, গ্লুকোজের মাত্রা ব্লাডের মধ্যে যদি বেড়ে যায়, তখন সেই রোগটার নাম কি বলেছিলাম? একদম ঠিক, ডায়াবেটিস মেলাইটাস। আর যে ধরনের হরমোন এই ডায়াবেটিস মেলাইটাস করে থাকে, তাদেরকে আমরা বলে থাকি ডায়াবেটোজেনিক হরমোন। কি হরমোন বলে থাকি? ডায়াবেটোজেনিক হরমোন। আগের দিন আমরা পড়েছিলাম গ্রোথ হরমোনের কথা, যে গ্রোথ হরমোন হলো একটা ডায়াবেটোজেনিক হরমোন। তার সঙ্গে আজকে তোমাদের অ্যাড হলো কিন্তু থাইরক্সিন হরমোন। থাইরক্সিন মানে T3 এবং T4। T3 এবং T4 সম্পর্কে অ্যাডিশনালি একটা জিনিস আমি বলে দিই, সেটা হলো যে T3 হলো একটা অ্যাক্টিভ ফর্ম থাইরক্সিন হরমোনের, আর T4 হলো ইনঅ্যাক্টিভ ফর্ম। এখানে বেশ কিছু অ্যাডিশনাল তথ্য আছে, যে তথ্যগুলো আমি এখন তোমাদের বলে দিই। সেটা কি না, এই T3 বা T4 থাইরক্সিন গ্ল্যান্ডের মধ্যে তৈরি, দুটো একসঙ্গে জেনারেলি হয় না, T4 হিসাবে তৈরি হয় এবং সে ইনঅ্যাক্টিভ স্টেজে থাকে। যখন যেখানে কাজ, সেখানে গিয়ে এই T4 T3-তে কনভার্টেড হয়। ঠিক আছে, তাহলে মনে রাখবে T4 হলো ইনঅ্যাক্টিভ স্টেজ আর T3 হচ্ছে অ্যাক্টিভ স্টেজ। ওকে, কেন অ্যাক্টিভ কেন ইনঅ্যাক্টিভ ছবি আঁকে দেখালে অনেকটা বড় হবে, কিন্তু তোমাদের জন্য প্রয়োজন নয় যেহেতু, সেই জন্য আমি ওটা বলারও প্রয়োজন বোধ করছি না। এখন এই T4 বা T3 যাই হোক না কেন, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কিন্তু 3 মাস পর্যন্ত স্টোর থাকতে পারে। মনে রাখবে থাইরয়েড গ্ল্যান্ড হলো আমাদের বডির মধ্যে সবথেকে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড কি? আমাদের বডির লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড।
তোমাদের বডির মধ্যে সব থেকে বড় যদি এন্ডোক্রাইন গ্ল্যান্ড যদি কোশ্চেন করে তোমাদের, তখন অ্যান্সার কী হবে? থাইরয়েড গ্ল্যান্ড। অবশ্যই যেন মাথার মধ্যে মনে থাকে। আর সব থেকে স্মলেস্ট যদি কোশ্চেন করে, তখন অ্যান্সার হবে পিনিয়াল বডি। ওকে, যেটা কিছুক্ষণ আগে বললাম, পিনিয়াল বডি বা পিনিয়াল গ্ল্যান্ড, ওটা হচ্ছে স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর সব থেকে লার্জেস্ট হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এটা কিন্তু WBCS পরীক্ষা এই 2023-এ যেটা হয়েছিল, সেখানে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছিল। এবার আমি তোমাদেরকে বলছিলাম যে 3 মাস পর্যন্ত কিন্তু থাইরয়েড বা থাইরয়েড গ্ল্যান্ডে থাইরক্সিন কিন্তু জমা থাকতে পারে। এই স্টোর করার ক্যাপাসিটি একমাত্র থাইরয়েড গ্ল্যান্ডের আছে, বাকি আর কোনো রকম কোনো এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কিন্তু জমা করে রাখার ক্যাপাসিটি কিন্তু নেই। আপ টু 3 মান্থস, 3 মাস পর্যন্ত জমা রাখতে পারে। তুমি তাহলে ভাবতে পারছো, ধরো থাইরক্সিন হরমোন প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, তারপরে কতদিন পর্যন্ত একজন থাইরক্সিনের কাজ পাবে? 3 মাস পর্যন্ত পাবে। বোঝা গেছে? তারপরে পয়েন্টে আসি, মেটাবলিজমটা বলে দিলাম। এরপর হচ্ছে সিএনএস এর উপর এফেক্ট করে। সিএনএস মানে কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ বিভিন্ন নার্ভের যে ডেভেলপমেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু মেন কাজ করে থাকে কে? থাইরক্সিন হরমোন। এরপর হচ্ছে এরিথ্রোপোয়েসিস। এরিথ্রোপোয়েসিস মানে আর কিছুই না, আরবিসি প্রোডাকশন। এখন প্রশ্ন যে আরবিসি কী জিনিস? আরবিসি কিছুই না, রেড ব্লাড সেল, অর্থাৎ লোহিত রক্তকণিকা। লাল যে সেলটা আমাদের বডিতে ম্যাক্সিমাম থাকে, তাকে আমরা বলে থাকি আরবিসি। এই সেলটা তৈরি হওয়ার পদ্ধতির নাম হলো এরিথ্রোপোয়েসিস। কারণ আরবিসিকে ভদ্র ভাষায় বলা হয় এরিথ্রো, ঠিক আছে? একে কি বলা হয়ে থাকে জেনারেলি? এরিথ্রো। তাহলে এরিথ্রো যদি পোয়েসিস হয়, অর্থাৎ তৈরি হয়, তখন তাকে বলবো আমরা এরিথ্রোপোয়েসিস, ঠিক আছে? এটা মনে থাকবে। আর এরিথ্রোপোয়েসিসের জন্য একটা বিশেষ ধরনের হরমোন কাজ করে, তার নাম হলো এরিথ্রোপোয়েটিন। এটাও মনে রাখবে, এটা কিডনি থেকে খরিত হয়। অ্যাডিশনাল যখন পড়াবো তখন ওটা বলবো, অ্যাডিশনাল যে হরমোনগুলো চ্যাপ্টার শেষে আছে তখন কিন্তু ওটা আমি ডিসকাস করব। তারপর একটা কাজ হলো মেনটেন ইলেকট্রোলাইট অ্যান্ড ওয়াটার ব্যালেন্স। ইলেকট্রোলাইট এবং ওয়াটারের ব্যালেন্সে কিন্তু থাইরক্সিন হরমোনের ওয়ান অফ দ্য মোস্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে থাকে। জেনারেলি এটা মেন কাজ হয়ে থাকে অ্যালডোস্টেরন বলে একটা হরমোন তার। আগের দিন আমরা যখন এডিএইচ পড়াই, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে মনে পড়ছে ডিসিটির পার্ট থেকে কাকে টেনে নেয়? জলকে টেনে নেয়। জলের সঙ্গে কিন্তু সোডিয়াম অল্প অল্প পরিমাণ যেতে থাকে। লাস্ট যে কাজটা এনসিটি দিয়েছে সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেট করা। জেনারেলি আমরা দেখতে পাই বাড়ির বিভিন্ন মহিলা বা মা বোনের দিকে দেখতে পাবে যাদের ক্ষেত্রে থাইরক্সিনের পরিমাণ, জেনারেলি একটু বয়স্ক মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে, থাইরক্সিনের পরিমাণ কমে গেছে, থাইরক্সিন হরমোনের পরিমাণ কমে গেছে। থাইরক্সিন হরমোনের পরিমাণ কমে গেছে, সেক্ষেত্রে কি দেখতে পাবো? তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলে প্রবলেম আসছে, অর্থাৎ 1 মাস মেন্স হচ্ছে আর 1 মাস হচ্ছে না, বা একটা ইরেগুলারিটি আছে। সেটা কিসের কারণে? থাইরক্সিন হরমোনের কারণে। সুতরাং মনে রাখবে, কারো ক্ষেত্রে যদি মেনস্ট্রুয়াল সাইকেলে প্রবলেম হয়, তাহলে কিন্তু থাইরক্সিন হরমোন কম বা কোনো একটা ডিসঅর্ডার রিলেটেড কিন্তু একটা চান্স থাকছে, সেক্ষেত্রে এটা কিন্তু চেক করা হয়ে থাকে। এটা হচ্ছে থাইরক্সিন হরমোনের কাজ। এরপর আমরা যাবো থাইরক্সিন হরমোন যদি পরিমাণে কম খরিত হয় তাহলে কী রোগ হয়, থাইরক্সিন হরমোন যদি বেশি পরিমাণে খরিত হয় তাহলে কী রোগ হয়। এবার আমরা পড়বো থাইরয়েডের কারণে কী কী রোগ জেনারেলি আমাদের বডিতে হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট পার্ট, খুব ভালো করে মনে রাখার চেষ্টা করো। দেখো, যে কোনো হরমোনেরই আমি যখন তোমাদেরকে বলেছিলাম মনে আছে যে আমাদের বডির মধ্যে খুব ট্রেস অ্যামাউন্টে খরিত হয়, অর্থাৎ খুব অল্প পরিমাণে খরিত হয়। এই অল্পের থেকে যদি কম পরিমাণে খরিত হয়, তাও আমাদের বডিতে ডিসফাংশন বা বিভিন্ন ধরনের রোগ দেখা যেতে পারে, যাকে ডিসঅর্ডার বলে থাকি। আর যদি এর থেকে বেশি পরিমাণে খরিত হয় তাহলে কিন্তু রোগ দেখা যেতে পারে। এবার কোনটা কতটা পরিমাণে খরিত হয় তোমাদের জানার প্রয়োজন নেই, জাস্ট এটুকু মনে রাখবে যে নর্মালের থেকে যদি কম খরিত হয় তাহলেও রোগ হয়, বেশি খরিত হলে তাহলেও রোগ হবে। যদি কম খরিত হয় তখন আমরা তাকে বলবো হাইপোসিক্রেশন। হাইপো মিন কম, সিক্রেশন মিন ক্ষরণ হওয়া। হাইপার সিক্রেশন, হাইপার মিন বেশি, সিক্রেশন মিন ক্ষরণ হওয়া। সুতরাং কম ক্ষরণ হওয়াকে ইংলিশে বলা হয় হাইপোসিক্রেশন, বেশি ক্ষরণ হওয়াকে ইংলিশে বলা হয় হাইপার সিক্রেশন। তাহলে তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে হাইপোসিক্রেশনের কারণে কোন ধরনের থাইরয়েডের রোগ হয়, তখন মানে কম ক্ষরণের কারণে কী রোগ হচ্ছে, হাইপার মানে বেশি ক্ষরণে কী রোগ হচ্ছে। প্রত্যেকটা পয়েন্ট কভার করব। পুরো লেকচার দেখার পর বুঝতে পারবে যে একটা পয়েন্টে কিন্তু বাকি নেই। কিছু কিছু জায়গায় মনে হবে যে স্যার আপনি ফিডব্যাক মেকানিজমের কথা বললেন না, এটা অন্যান্য জায়গায় দেখেছি। ফিডব্যাক মেকানিজমের কথাও বলবো, এখন বলবো তোমাদের, দেখো কীভাবে কী কাজ করে। তো দেখো, হাইপোসিক্রেশনের কারণে জেনারেলি 3টে রোগ আমরা দেখতে পাই, যেটা এনসিআরটি বা বড় বড় কোচিং ইনস্টিটিউটে মডিউলসে দেওয়া থাকে। 1 নম্বর হলো গয়টার, 2 নম্বর হলো ক্রিটিনিজম, 3 নম্বর হলো মিক্সিডেমা। ঠিক আছে? অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট, একটা এমবিবিএস স্টুডেন্ট হিসাবে যতটুকু আমার নলেজে আছে, যতটুকু তোমাদেরকে বলা যায় ততটুকু কিন্তু আমি খুব সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করবো। খুব ভালোভাবে মন দিয়ে শোনো। এই ডিজিজগুলোই তো আমরা জানি, মেডিকেল স্টুডেন্ট যারা যারা ডাক্তার হতে যাচ্ছি ভবিষ্যতে, তাদের কিন্তু এই ডিজিজগুলো খুব ইম্পর্টেন্ট। সুতরাং ডিজিজগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনো। প্রথমে যে রোগটার নাম লেখা আছে দেখো, গয়টার। গয়টার আর কিছুই না, জাস্ট মনে রাখবে যে গয়টার মানে এই গলাটা ফুলে যাওয়া। গয়টার মানে মনে রাখবে গলাটা ফুলে যাওয়া। কারণ কি, গলা কেন ফুলে যায়? এখানে যে গ্ল্যান্ডটা আছে সেই গ্ল্যান্ডটা যদি বৃদ্ধি পায় তাহলে গলা ফুলে যায়। তাহলে প্রশ্ন, সবসময় কি গলা ফুলে যাওয়া মানে কি থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধির কথা আপনি বলতে চাইছেন? না, অন্য কোনো কারণে হতে পারে। এখানে যদি কোনো রকম টিউমার হয়, ক্যান্সার হয়, যেটা থাইরয়েডের সঙ্গে রিলেটেবল না, তাহলেও কিন্তু গলা ফুলে যেতে পারে। তখন তাকে আমরা গয়টার জেনারেলি বলি না। আমরা গয়টার কাকে বলি? থাইরয়েড গ্ল্যান্ড যদি বৃদ্ধি পেয়ে যায় এবং গলা যদি ফুলে যায় তাকে বলা হয় গয়টার। বাংলাতে তোমরা একটা শব্দ শুনেছো, তার নাম হলো গলগণ্ড। কি নাম? গলগণ্ড।
তো তুমি যারা বাংলা বোর্ডের প্রিপারেশন নেবে কোশ্চেন কিছু কিছু দেখতে পাবে, তো গলগণ্ড যদি দেখতে পাও তো মনে রাখবে এটা কাকে রিপ্রেজেন্ট করছে, গয়টারকে। তো এখন এই গয়টার নিয়ে বলতে গিয়ে একটা বিশেষ জিনিস আমাকে একটুখানি তোমাকে ডিসক্রাইব করতে হবে। আমরা একদম শুরু করি আবার পুরনো জিনিস, হাইপোথ্যালামাস। মনে আছে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা প্রত্যেকটা হরমোন পড়ার সময় সেখান থেকে প্রত্যেকটা জিনিসকে আমরা কিন্তু রিলেট করার চেষ্টা করব। তো দেখো এই রিলেটের ব্যাপার চলে এসছে। এবার আমাকে তোমরা নিশ্চয়ই অ্যান্সার করতে পারবে, বলো তো এই অ্যান্টেরিয়র পিটিউটারি থেকে কোন হরমোন খরিত হয় যেটা এসে থাইরয়েডে কাজ করে? স্যার আগের দিনই তো করলাম, এটা তো স্যার টিএসএইচ হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নিশ্চয়ই তাহলে উপরেরটাও পারবে। হাইপোথ্যালামাস থেকে কি হরমোন খরিত হয় যে টিএসএইচ রেগুলেট করবে? অবশ্যই স্যার, তার নাম টিআরএইচ হরমোন, থাইরয়েড রেগুলেটিং হরমোন, এর নাম টিএসএইচ হরমোন। আর বলো তো তোমরা থাইরয়েড থেকে কি কি হরমোন খরিত হয়? স্যার দুটো হরমোন খরিত হয়, একটু আগেই বললাম, T3 এবং T4, এদেরকে বলা হয় থাইরক্সিন হরমোন। ওকে, এবার আমাদের বডির মধ্যে একটা বিশেষ ধরনের কন্ট্রোল সিস্টেম আছে যে কি করে না বেশি ক্ষরণ বা কম ক্ষরণটাকে রেগুলেট করে। কথার জন্য বলছি, ধরো তোমার বডির মধ্যে T3 বা T4 বেশি পরিমাণে তৈরি হচ্ছে না, T3 বা T4 বেশি পরিমাণে কি হচ্ছে না, তৈরি হচ্ছে না, প্রোডাকশন হচ্ছে না। কেন হচ্ছে না? জেনারেলি একটু আগে যখন আমি ছবিটা এঁকেছিলাম তখন মনে পড়ছে আমি এঁকেছিলাম যে আয়োডিনের সঙ্গে এই টাইরোসিন নামক অ্যামিনো অ্যাসিড যদি যুক্ত হয় তারপরে এই T3 এবং T4 তৈরি হয়। আয়োডিন যদি 3টে যুক্ত হয় তখন তার নাম হয় ট্রাই আয়োডোথাইরোনিন। কটা আয়োডিন? 3 আয়োডিন। আর যদি 4টে আয়োডিন যুক্ত হয় 4 আয়োডিন, তখন তাকে আমরা বলবো টেট্রা আয়োডোথাইরোনিন। তো এর ভিত্তিতে জেনারেলি এই নামটা হয়ে থাকে, ভিত্তিতে কিন্তু আমাদের নামটা হয়ে থাকে। 3টে আয়োডিন যদি যুক্ত হয় তখন তাকে বলে ট্রাই আয়োডোথাইরোনিন, 4টে আয়োডিন যদি যুক্ত হয় তখন তাকে বলবো টেট্রা আয়োডোথাইরোনিন। তো এই আয়োডিনের ভিত্তিতে এর যেহেতু নাম হয়, সুতরাং মনে করতে হবে যে আয়োডিনের একটা নিশ্চয়ই বিশেষ ভূমিকা আছে। এমনি এমনি তো নামে তো যুক্ত করে নেওয়া হয় না, বা কম্পাউন্ড হিসেবে থাকলে তো তাকে এত গুরুত্ব দেওয়া হয় না। তো থাইরয়েড কিন্তু বা থাইরক্সিনের হরমোনে কিন্তু আয়োডিনের ভূমিকা একদম বিশালই বলা চলে। আয়োডিনের যদি অভাব হয় থাইরক্সিন হরমোন কিন্তু একদমই তৈরি হয় না। সুতরাং যাদের বডিতে আমরা তুলনামূলক দেখতে পাই যে আয়োডিন ডেফিসিয়েন্সি, কি দেখতে পাই যে আয়োডিনের পরিমাণটা ডেফিসিয়েন্সি হয়ে গেছে বা কমে গেছে, কথার জন্য বলছি, তখন কি হবে? আয়োডিন যদি কমে যায় তাহলে স্যার T3 বা T4 বেশি পরিমাণে তৈরি হবে না, তাহলে T3 বা T4 এর পরিমাণটাও আমি এইভাবে ডাউন অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে কম তৈরি হয়। যখন এটা কম তৈরি হবে তখন তো আমার তো বাকি গ্ল্যান্ডগুলো তো জানে না যে বডিতে আয়োডিন নেই বলে তৈরি হচ্ছে না। ও তখন কি করবে? ধরো এরা তৈরি হচ্ছে না, তখন এরা কি করবে? এরা এই পিটুইটারি যে গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডকে পজিটিভ এরকমভাবে ফিডব্যাক দেবে। পজিটিভ ফিডব্যাক মানে কি? আরে বাবা কম তৈরি হচ্ছে, তুমি বেশি বেশি করে টিএসএইচ পাঠাও, হয়তো টিএসএইচ তুমি কম পাঠাচ্ছ বলে কম তৈরি হচ্ছে। ওরা এ রেসপন্সটা দেবে। এই রেসপন্সটা যখনই এ দেবে তখনই অ্যান্টিপিটিউটারি আবার ঘুরিয়ে বা এই আবার কি করবে, এই হাইপোথ্যালামাসকে কিন্তু একটা রেসপন্স দেবে যে হয় তোমার ভুলের জন্য থাইরক্সিন হরমোন তৈরি হচ্ছে না, অথবা হাইপোথ্যালামাস তুমি টিআরএইচ ক্ষরণ করছো না বলে এটা তৈরি হচ্ছে না। তো এই ধরনের একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পিটুইটারি এবং হাইপোথ্যালামাসের উপর কে দেবে? থাইরক্সিন হরমোন। কখন? যখন কম খরিত হবে। এবার থাইরক্সিন হরমোন যেহেতু এরকমভাবে একটা ফিডব্যাক দিয়েছে, ওদের কাছে এরকমভাবে একটা রিপোর্ট গিয়েছে, ওরা তখন ওদের সাধ্যমতো চেষ্টা করবে। তখন ও কী করবে? হাইপোথ্যালামাস তখন টিআরএইচের পরিমাণ বাড়িয়ে দেবে এবং পিটুইটারির উপর কাজ করবে। নর্মাল জিনিস, টিআরএইচ যদি বেড়ে যায় তাহলে টিএসএইচও বেড়ে যাবে। টিএসএইচ যখন বেড়ে যাবে থাইরয়েডের উপর এসে কাজ করতে লাগবে। এবার টিএসএইচের আমি নাম কি বলেছিলাম? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এ যেমনভাবে এই T3 বা T4 সিক্রেশন হেল্প করে, একইভাবে থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্টে, থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধিতে, গ্রোথে ও কিন্তু হেল্প করে থাকে। টিএসএইচ হরমোন বারবার থাইরয়েড গ্ল্যান্ডে আসছে, ধাক্কা মারছে, T3 বা T4 তৈরি করতে পারছে না, কিন্তু ও থাইরয়েড গ্ল্যান্ডকে বৃদ্ধি করে দিতে পারবে। থাইরয়েড গ্ল্যান্ডকে এতটা পরিমাণে বৃদ্ধি করে দেয় গলার মধ্যে বারবার বারবার রেসপন্স দিয়ে, যে ও কি হয়ে যায়? তুলনামূলক থাইরয়েড গ্ল্যান্ড বেড়ে যায়। থাইরয়েড গ্ল্যান্ড বেড়ে যাবে কিন্তু T3 T4 প্রোডাকশন হবে না। মনে থাকে জানো? তাহলে গয়টার যাকে বলা হচ্ছে এটাকে আমরা জেনারেলি বলে থাকি সিম্পল গয়টার। কি গয়টার বলে থাকি? সিম্পল গয়টার। সিম্পল গয়টার কেন হয়ে থাকে? ডিউ টু ডেফিসিয়েন্সি অফ আয়োডিন। আমি এরকমভাবে অ্যারো চিহ্ন দিলাম এবং এখানে আয়োডিন লিখলাম। তোমরা নোট করার সময় এটা এইভাবে কিন্তু লিখে নিও। ডেফিসিয়েন্সি অফ আয়োডিন যদি হয় তখন তাকে আমরা বলি সিম্পল গয়টার। একে বাংলায় বলা হয় গলগণ্ড। দেখতে কেমন হবে? গলাটা ফুলে যাবে। আমি পাশে একটা ছবি দিচ্ছি, তোমরা গলগণ্ড রোগের ছবিটা দেখতে পারবে। এই গলগণ্ড হাইপোসিক্রেশনে জেনারেলি হয়ে থাকে। ঠিক তার বিপরীতে যেটা আছে সেটা নিয়ে আলোচনা করে দিই। বিপরীতে যদি বেশি পরিমাণে খরিত হয় তুলনামূলক যতটা প্রয়োজন তার থেকে, তখন তাকে বলবো এক্সোপথ্যালমিক গয়টার। স্যার এখানে তো সিম্পল গয়টার বলেছিলেন, গয়টার বুঝে গেছি, তাহলে গয়টার শব্দটার মানে নিশ্চয়ই বোঝাতে হবে না যে এমন একটা রোগ যেখানে থাইরয়েডের পরিমাণ বেশি খরিত হওয়ার জন্য থাইরয়েড গ্ল্যান্ডের পরিমাণ বেড়ে যাবে। একদমই ঠিক, কিন্তু স্যার আগের শব্দটা একটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হয়। দেখো বুঝিয়ে দিচ্ছি। দেখো লেখা আছে এক্স অপথ্যালমিক গয়টার।
আমাদেরকে শব্দটা বুঝতে হবে এক্স অপথ্যালমিক মানে কি। নর্মাল কথায় প্রত্যেকটা শব্দ যেমন ভাঙি এটাও ভাঙবো। অপথ্যালমিক মানে আমরা জেনারেলি চোখকে বোঝাই। কাকে বোঝাই? চোখ। তোমরা একটা সাবজেক্ট শুনেছো অপথ্যালমোলজি, তোমরা অপথ্যালমো রিলেটেড অনেক কিছুই কিন্তু শব্দ ধীরে 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 মেডিকেল সায়েন্সে যখন ঢুকতে যাবে তখন শুনতে পাবে। সুতরাং এখন মনে রাখো জাস্ট বেসিক শব্দ যে অপথ্যালমো মেন চোখকে বোঝায়। এখন এক্স অপথ্যালমো মানে কি? এই চোখটা যদি বাইরে প্রট্রুড হয়ে আসে, প্রট্রুড হয়ে আসা মানে কি স্যার? বেরিয়ে আসা। আমার চোখটা নর্মাল কোঠুরির মধ্যে আছে, অক্ষি কোঠুরিতে নর্মাল দেখতে লাগছে মানুষ, এই চোখটা যদি বাইরের দিকে বেরিয়ে চলে আসে, ধরো এইরকমভাবে যদি বেরিয়ে চলে আসে, তখন তাকে বলবো এক্সোপথ্যালমিক গয়টার। আমারটা তো কম বেরোচ্ছে, ওদের ক্ষেত্রে আরও বেড়ে যাবে, তো তাকে কি বলা হয়? এক্সোপথ্যালমিক গয়টার। অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধির কারণে বা থাইরক্সিন হরমোনের বৃদ্ধির কারণে কি হয় না, চোখ বাইরে বেরিয়ে চলে আসে। এখন প্রশ্ন হবে যে চোখ স্যার কেন বেরিয়ে চলে আসে বাইরে? একটু আগে তোমাদেরকে আমি পড়ালাম থাইরক্সিন হরমোনের কী কী কাজ। ওখানে দেখেছিলাম যে থাইরক্সিন হরমোনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গ্রোথ, ফিজিক্যাল গ্রোথ, মেন্টাল গ্রোথ, সেক্সুয়াল গ্রোথ। তার মধ্যে ফিজিক্যাল গ্রোথটা ধরো। ফিজিক্যাল গ্রোথ কিন্তু এক নম্বর বোন মাসেল এগুলোতে হয়, তার সঙ্গে সফট টিস্যুতে হয়, যেটা গ্রোথ হরমোন যখন পড়েছিলাম তখন বলেছিলাম। তো বেশ কিছু সফট টিস্যুতে থাইরয়েড গ্ল্যান্ড কাজ করে, তার মধ্যে ওয়ান অফ দ্য একটা মোস্ট ইম্পর্টেন্ট সফট টিস্যু আমাদের চোখের পিছনে আছে, এই সফট টিস্যুতে কাজ করে। এবং এই সফট টিস্যুতে যখন কাজ করবে থাইরয়েড বারবার 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 স্টিমুলেট করবে, যেহেতু থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যায় কোথায়? হাইপার সিক্রেশনে। সেক্ষেত্রে কি হয় না, ও গিয়ে ওই সফট টিস্যুগুলোতে যখন বারবার 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 খোঁচা দেবে, তখন ওই সফট টিস্যুটা বৃদ্ধি পাবে। এবার ভাবো তো, চোখের ভিতরে বা পিছনের দিকে সফট টিস্যুটা বৃদ্ধি পাচ্ছে এরকমভাবে, তাহলে চোখটাকে সামনের দিকে ঠেলবে নিশ্চয়ই। চোখটাকে সামনের দিকে ঠেললে চোখটা কিন্তু এরকম বড় হয়ে যায়। বোঝা গেছে? এবার এই ধরনের চোখ বড় করে যদি রাত্রেবেলা তোমার সামনে কেউ ঘুরে বেড়ায়, তোমাকে ভয় লাগবে না? লাগবে না? লাগবে নিশ্চয়ই। তো এই ধরনের রোগটাকে আমরা ভয়াবহ রোগ হিসেবে ধরে থাকি, এবং এর আর একটা নামকরণ করা হয়েছে, তাকে বলা হয় গ্রেভস ডিজিজ। কি বলা হয়? গ্রেভস ডিজিজ। তোমরা জাস্ট এটা মনে রাখার জন্য মনে রাখবে, গ্রেভ মানে হলো কবরস্থান, যেখানে মানুষকে দাফন করা হয়ে থাকে। গ্রেভস মানে ওইরকমই একটা ভয়ানক জিনিস, যেটা কবরস্থানে গিয়ে দেখতে পাবে তুমি, ওরকম ধরনের কিছু মানুষের মতো হয়তো স্ট্রাকচার, তাকে আমরা বলে থাকি গ্রেভস ডিজিজ। এরই অপর নাম হলো এক্সোপথ্যালমিক গয়টার। কেন হয়ে থাকে? হাইপার সিক্রেশন, অর্থাৎ T3 এবং T4 এর পরিমাণ কিন্তু বেড়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে কি T3 বা T4। আর এই হাইপোসিক্রেশনে কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে কি T3 বা T4। এবার আমাকে একটা জিনিস কোরিলেটেবল করে বলো তো, এই সিম্পল গয়টার ক্ষেত্রে T3 বা T4 তো কমে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু TSH এর পরিমাণ কি হচ্ছে? স্যার দেখতেই পাচ্ছি TSH এর পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে কিন্তু এটা অবশ্যই মনে রাখো যে TSH এর পরিমাণ কিন্তু নর্মাল হাইপোথাইরয়েডিজমে কমে যায়। কি হয়ে যায়? নর্মাল হাইপোথাইরয়েডিজমে কিন্তু কমে যায়। এবার স্যার নর্মালি আমরা যে বাড়িতে দেখতে পাই থাইরয়েডের বিভিন্ন রোগ, সেটা নিয়ে একটু বলুন না। সেটা নিয়ে বললে তো ভালো হয়। সেটা নিয়ে বলবো, সেটা হলো মিক্সিডেমা। তার আগে একটা এনসিআরটির ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো ক্রিটিনিজম, এটা নিয়ে বলি। দেখো, একটা মহিলা যদি প্রেগনেন্ট থাকে, একটা মহিলা আছে প্রেগনেন্ট, তার পেটের মধ্যে আছে বাচ্চা, কোনো কারণে মহিলার হাইপোথাইরয়েডিজম রোগ আছে, অর্থাৎ তুলনামূলক থাইরয়েড কম খরিত হয়, তখন তার বাচ্চার উপরে গিয়ে কিন্তু এফেক্ট পড়ে। কারণ ততদিন পর্যন্ত বাচ্চা যখন প্রেগনেন্ট থাকে ততদিন পর্যন্ত পিটুইটারি ওইভাবে ডেভেলপ করে না, যার ফলে সে গিয়ে রেসপন্স থাইরয়েডে দিতে পারে এবং থাইরয়েড তার কাজ করতে পারে। সুতরাং সে তার মায়ের থাইরয়েড গ্ল্যান্ডের উপর নির্ভরশীল থাকে বা থাইরক্সিন হরমোনের উপর নির্ভরশীল থাকে। এবার সে তখন একটা বাচ্চা যখন তার মায়ের থাইরক্সিন হরমোনের উপর নির্ভরশীল থাকে, তাহলে মায়ের যদি থাইরক্সিন হরমোনের পরিমাণ কম করিতে হয়, তাহলে নিশ্চয়ই বাচ্চার উপর এফেক্ট করবে। নর্মাল জিনিস, এটা তো সবাই বুঝতেই পারছো। এখন থাইরক্সিন হরমোনের যে যে কাজগুলো ছিল, থাইরক্সিন হরমোন যদি কম খরিত হয়, ওই বাচ্চার উপর একদম প্রথম থেকে সবগুলো দেখা যাবে। কথার জন্য বলছি, ধর একটা মহিলা বড় হয়ে গেছে, 20-25 বছর বয়স হয়েছে, তখন সে প্রেগনেন্ট হয়েছে, তার থাইরক্সিন হরমোনের পরিমাণ ধরো 22-23 বছর থেকে ধীরে ধীরে কমছে। তো 22-23 বছর পর্যন্ত তার নিশ্চয় যথেষ্ট বৃদ্ধি হয়ে গেছে, বৃদ্ধি রিলেটেড তার কিছু প্রবলেম দেখা যাবে? দেখা যাবে না। কিন্তু তার পেটের মধ্যে যে বাচ্চাটা আসছে, সে কিন্তু একদম জন্মগতভাবে থাইরক্সিন হরমোনের পরিমাণ কম দেখছে। সুতরাং একদম প্রথম যে পয়েন্টটা পড়েছি, গ্রোথ, ফিজিক্যাল, সেক্সুয়াল, মেন্টাল, এই তিনটের প্রভাবই এই ক্রিটিনিজম যে বাচ্চাটা রোগটা যে বলছি, এই বাচ্চাটা যার ক্রিটিনিজম হবে তার মধ্যে কিন্তু এই তিনটে প্রভাবই দেখা দেবে, ফিজিক্যাল গ্রোথের, মেন্টাল গ্রোথের এবং সেক্সুয়াল গ্রোথের। এবার বলো, ফিজিক্যাল গ্রোথ যদি দেখা যায়, এনসেটে তার জন্য বলছে যে বাচ্চাটার স্টানার্ড গ্রোথ হবে। স্টানার্ড গ্রোথ মানে তুলনামূলক ছোট, যেটা আমরা ডোয়ার্ফিজমে পড়েছিলাম। সেই জন্য ব্যাকেটে এনসেটে লিখছে স্টানার্ড গ্রোথ, ডোয়ার্ফ হবে। ডোয়ার্ফ মানে ছোট হাইটের হবে, যেমন গ্রোথ হরমোনে ডোয়ার্ফিজম পড়েছিলাম। তারপরে এনসিআরটি বলছে যে জেনারেলি এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এদের মেন্টাল গ্রোথ হয় না, এদের ক্ষেত্রে আইকিউটা কম হয়, এরা কোনো জিনিসকে সহজে বুঝতে পারে না, মানে একদম যেটাকে গ্রাম বাংলা ভাষায় বলে না, বোকা বাচ্চা হয়েছে। তো বোকা বাচ্চা জেনারেলি ক্রিটিনিজমের কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্সের মধ্যে পড়ে। তারপরে সেক্সুয়াল ক্যারেক্টার, নিশ্চয়ই ফিজিক্যাল মেন্টাল যদি না হয় সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপ হবে? নিশ্চয়ই হবে না। তো সেক্সুয়ালি তারা কিন্তু মানে ডেভেলপমেন্টটা তুলনামূলক কম হবে। হতে পারে গোনাইডসের ডেভেলপমেন্ট হবে না, হতে পারে তাদের মেয়ে যদি হয় মেনস্ট্রুয়াল সাইকেল ঠিকঠাক হবে না। তো এই ধরনের জিনিসগুলো দেখা যায়। এর সঙ্গে এনসিটি আরও অ্যাসোসিয়েটেড কিছু পয়েন্ট বলেছে, সেটা একটুখানি বলে দিই। সেটা হলো, বলছে যে এই স্কিনটা অ্যাবনর্মাল টাইপ হয়ে যাবে। আমরা কিছুক্ষণ আগেই পড়ছিলাম যে থাইরয়েড গ্ল্যান্ডের
মেটাবলিজমের উপর কি ইফেক্ট। তো ফ্যাটের ক্ষেত্রে দেখেছিলাম আমরা ও ভাঙতেও পারে আবার গড়তেও পারে। এবার জেনারেলি থাইরয়েড হরমোন কিন্তু তৈরি করে, ঠিক আছে। এবার লিপিড যদি তৈরি করে সেই পদ্ধতির নাম হচ্ছে লিপোজেনেসিস। এবার এদের ক্ষেত্রে কি হয় না, থাইরয়েড গ্ল্যান্ডটার ক্রিটিনিজমের কারণে যদি লিপোজেনেসিস, এবার থাইরয়েড গ্ল্যান্ডটা যদি তুলনামূলকভাবে কম ক্ষরিত হয় তখন ও কি করে, যদি থাইরয়েড কম ক্ষরিত হয় তখন ও লিপোজেনেসিস করে। লিপোজেনেসিস মানে লিপিডকে তৈরি করবে। এবার আমরা দেখতে পাই যে জেনারেলি কিটিনিজম যাদের হয় তাদের এইরকম স্কিনের ওপর এই যে চামড়া আছে না, এটাকে স্কিন বলা হয়, এর নিচে একটা ছোট্ট পাতলা লেয়ার আছে যাকে বলে সাবকিউটেনিয়াস টিস্যু। এই সাবকিউটেনিয়াস টিস্যু লেয়ারে ওরা কি করে না, লিপিডগুলোকে জমাতে থাকে। এই লিপিডগুলোকে যখন জমাতে থাকে না গুটলি গুটলি আকারে, তখন স্কিনটা নিশ্চয়ই এবড়ো খেবড়ো অ্যাবনর্মাল হবে, প্লেন হবে না। তো এনসেটে তাদের জন্য ওই শব্দটা কিন্তু ইউজ করেছে। সুতরাং এখানে খুব সুন্দর সুন্দর কিটিনিজমের জন্য এনসেটে শব্দ ইউজ করেছে, যেগুলো আমি প্রত্যেকটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এরপরে যদি কিছু ডাউট থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাও, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকছি, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তারপর যে রোগটা আছে যেটা অ্যাডাল্ট মহিলা দেখতে পাই সেটা হলো মিক্সিডেমা। অর্থাৎ জেনারেলি থাইরয়েড হরমোন যদি পরিমাণে কম ক্ষরিত হয় একটা অ্যাডাল্ট মহিলার ক্ষেত্রে, তার ক্ষেত্রে যে রোগটা হয় তাকে আমরা বলে থাকি মিক্সিডেমা। ঠিক আছে, তেমন কিছু কঠিন ব্যাপার কিছু মনে রাখার প্রয়োজন নেই। জেনারেলি মিক্সিডেমাতে আমরা কি দেখতে পাই, ইডেমা দেখতে পাই। ইডেমা মানে কি, কোনো একটা জায়গায় জল জমে যাওয়া, ফুলে যাওয়া, এগুলো দেখতে পাই। তো জেনারেলি এই জায়গাগুলোতে হালকা হালকা করে জল জমে যেতে আমরা দেখতে পাই। কাদের ক্ষেত্রে, অ্যাডাল্ট মহিলাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এই রোগটা আমরা দেখতে পাই। ওকে, তো এই মিক্সিডেমার ক্ষেত্রে জেনারেলি কি হবে, এরা জেনারেলি যেহেতু বৃদ্ধি টিদ্ধি সব কিছুই তো কম বেশি হয়ে গেছে, একটা জিনিসই আছে সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেট করা। তো মিক্সিডেমাতে আমরা দেখতে পাই মেনস্ট্রুয়াল সাইকেলের ইরেগুলারিটি। ওকে, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট ছিল থাইরয়েড গ্ল্যান্ডের। এরপর আমরা পড়বো যে প্যারাফলিকুলার সেল থেকে কি হরমোন ক্ষরিত হয়, অলরেডি জানি থাইরোক্যালসিটোনিন, তার কি কাজ, এবং তার সঙ্গে প্যারাথাইরয়েড হরমোনটা কম্পারেটিভলি একটু পড়বো। এই জিনিসটা অনেকজনের মনে হবে যে আগে কেন ডিসক্রাইব করিনি। দেখো আমি বলেছিলাম যেখানে যেটা প্রয়োজন আছে সেখানে সেটা পড়াবো, এখানে এটা পড়িয়েছি সুন্দরভাবে, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। একইভাবে প্রত্যেকটা জায়গায় যেটা যেখানে প্রয়োজন আছে সেখানে পড়াবো, আলতু ফালতু জায়গাতে পড়িয়ে আমার লাভ নেই। যেটা যেখানে প্রয়োজন আছে সেটা সেখানে পড়াবো, জাস্ট তোমরা আমার উপর ট্রাস্ট করো, প্রত্যেকটা সিলেবাস প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমপ্লিট হবে। ওকে, চলো আমরা নেক্সট টপিকের দিকে এগিয়ে যাই। তো এবার আমরা পড়বো প্যারাথাইরয়েড হরমোন। প্রত্যেকটা হরমোন যেভাবে, প্রত্যেকটা গ্ল্যান্ড যেভাবে পড়েছি সেইভাবে পড়বো। প্রথমে লোকেশন পড়বো, তারপর হরমোন কি ক্ষরিত হয় পড়বো, তারপর ফাংশন পড়বো। তো আমি নামই বলে দিলাম শুরুতেই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন ক্ষরিত হয় তাকে বলা হয় প্যারাথরমোন। কোথা থেকে ক্ষরিত হয় না, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন ক্ষরিত হয় তার নাম হলো প্যারাথরমোন। নর্মাল জিনিস। দাদা লোকেশনটা বলো। লোকেশনটা বলেইছি, দেখো আমরা জাস্ট একটু আগে আঁকলাম না, থাইরয়েড গ্ল্যান্ড এই ধরনের হয়ে থাকে। থাইরয়েড গ্ল্যান্ডে যখন তোমাদেরকে অবস্থান বললাম ভেন্ট্রালি অবস্থিত এবং ট্রাকিয়া ল্যাটারালি অবস্থিত, ট্রাকিয়ার দুপাশে অবস্থিত। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় অবস্থান করে, ধরো এই থাইরয়েড গ্ল্যান্ডের সামনে অবস্থান করছে, তো আমি একে ধরে এরকম করে বের করে নিলাম, বের করে নিয়েছি আমার থাইরয়েড গ্ল্যান্ডটা এরকম বের করে নিয়েছি, বের করে এরকম ঘুরিয়ে দিলাম। দেখতে পাবো যে এখানে চারটে ডট আছে। কটা ডট আছে, চারটে। দেখতে পেয়েছো হাতের মধ্যে এরকম ভাবে। তো একটা, দুটো, তিনটে, চারটে। থাইরয়েড গ্ল্যান্ডটা ছিল এরকম, এরকম ভাবে আমার গলার সামনে ছিল, এরকম অবস্থান করছিল। কিন্তু একে এরকম বের করে ঘুরিয়ে দিলাম, দেখতে পাচ্ছি চারটে ডট। চারটে ডট কোথায় কোথায় পাবো তাহলে, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা। তো টোটাল চারটে ছোট ছোট ডটের মতো, মানে ছোট গোল মতো চারটে অর্গান থাকে, চারটে গ্ল্যান্ড থাকে। কার পিছনে, থাইরয়েডের পিছনে। থাইরয়েডের পিছনে থাকে বলেই একে আমরা বলে থাকি প্যারাথাইরয়েড। কি গ্ল্যান্ড বলে থাকি, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কোথায় অবস্থিত মনে রাখবে, এটা ডর্সাল সাইড অফ থাইরয়েড গ্ল্যান্ড। ডরসাল মানে কিছুক্ষণ আগেই বললাম তোমাদেরকে পিছনের দিকে, কার পিছনের দিকে, থাইরয়েড গ্ল্যান্ডের পিছনে অবস্থান করে, একদম পিছনের সারফেসে অবস্থান করে থাকে। যদি জিজ্ঞাসা করা সংখ্যায় কটা, দেখতেই পাচ্ছ চারটে, অর্থাৎ একে জেনারেলি বলা হয় টু পেয়ার্স। টু পেয়ার্স মানে সংখ্যায় হলো চারটে। এটা যেন খুব ভালোভাবে মনে থাকে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে কিন্তু অবস্থান করে। থাইরয়েড গ্ল্যান্ড কটা, একটা। থাইরয়েড গ্ল্যান্ডের এই যে মাঝখানে একটা অংশ আছে না, যেটা দুটো থাইরয়েড গ্ল্যান্ডের, এগুলোকে বলা হয় লুপস। কি বলা হয় এগুলোকে, লুপস। এই লুপসগুলো যে কানেক্ট করে একে বলা হয় ইসথমাস। কি বলা হয়, ইসথমাস। এই জিনিসটা ওখানে মিস আউট করেছিলাম, জাস্ট বলে দিলাম যে দুটো থাইরয়েড গ্ল্যান্ডের লোব থাকে, একটা লোব, দুটো লোব। বাটারফ্লাই যে ডানার মতো জিনিসগুলো এগুলো বলা হয় লোব। এখানে একটা লোব, এখানে একটা লোব, আর মাঝখানে যে কানেক্ট করে তাকে বলা হয় ইসথমাস। আর এই থাইরয়েড গ্ল্যান্ডে জাস্ট পিছনের দিকে অবস্থান করে কে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে একটাই হরমোন ক্ষরিত হয়, তার নাম হলো প্যারাথরমোন। এবার প্যারাথরমোনের সঙ্গে থাইরোক্যালসিটোনিন হরমোনের খুব মিল আছে, সেই কারণে আমি দুটোকে একসঙ্গে বলি। প্যারাথরমোনকে আমরা জেনারেলি পিটিএইচ বলে থাকি, প্যারাথরমোনকে আমরা বলে থাকি পিটিএইচ। আর একটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন। এবার আমাকে তোমরা বলো তো থাইরোক্যালসিটোনিন কোথা থেকে ক্ষরিত হয়। থাইরোক্যালসিটোনিন ক্ষরিত হয় স্যার প্যারাফলিকুলার সেল থেকে। এই জিনিসটা কিন্তু পরীক্ষার সময় বারবার গোলমাল হবে। সেটা প্যারাথরমোন কোথা থেকে ক্ষরিত হয়, থাইরোক্যালসিটোনিন কোথা থেকে ক্ষরিত হয়। নর্মাল জিনিস নর্মালভাবে মনে রাখো, নামেই আছে প্যারাথরমোন, পি ফর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, যেন মনে থাকে।
থাইরোক্যালসিটোনিন। থাইরো মেন কোথা থেকে হবে? থাইরয়েড গ্ল্যান্ড থেকে। এই সহজ জিনিসটা যদি মনে রাখো একটু ভুল হবে না, কিন্তু মাথা যদি এদিক ওদিক গোলমাল করো, গোলমাল কিন্তু হয়ে যাবে। তারপর নামের পাশে যে শব্দটা আছে সেটাতে ব্যাখ্যা করার চেষ্টা করি। সেটা কি লেখা আছে? ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন মিন ক্যালসিয়াম। ক্যালসিটোনিন মিন মনে রাখবে ক্যালসিয়াম। ক্যালসিয়াম রিলেটেড একটা হরমোন। ক্যালসিটোনিন মিন ক্যালসিয়াম বলাটা ভুল, ক্যালসিয়ামের ওপর এফেক্ট করবে এরকম কিছু একটা হরমোন, তার নাম হচ্ছে ক্যালসিটোনিন। ও কি করে থাকে? জেনারেলি থাইরোক্যালসিটোনিন, ধরো আমাদের বডির মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে বোন আর একটা হচ্ছে ব্লাড। বোন মানে কোনগুলো? স্যার আমাদের যে স্কেলিটাল সিস্টেম, একেই বলা হচ্ছে বোন। এটার উপর নেক্সট একটা ভিডিও আসবে স্কেলিটাল সিস্টেমের উপর, সেটা কিন্তু অবশ্যই দেখো। বোন মানে হচ্ছে আমাদের বডি যেটা ফ্রেম স্ট্রাকচার দিয়ে তৈরি, তাকে বলা হয় বোন। আর ব্লাড মানে কি? স্যার আমাদের বডি কেটে দিলে যেটা লাল রঙে দেখতে পাই সেটা হচ্ছে ব্লাড। একদম। তাহলে বোন এবং ব্লাড দুটোর মধ্যে কিন্তু একটা বিশাল সুন্দর সম্পর্ক আছে এই ক্ষেত্রে। বোনের মধ্যে ম্যাক্সিমাম বোন দেখতে পাও শক্ত না নরম? অফকোর্স শক্ত। শক্ত কেন হয়? জেনারেলি এই বোনটা ক্যালসিয়াম এবং ফসফেটের সল্ট দ্বারা তৈরি, সেই কারণে এটা শক্ত হয়। এই সল্ট কি বুঝতে পারছো না? এই জিনিসগুলো সব বুঝতে পারবে। স্ট্রাকচারাল অর্গানাইজেশন যখন অ্যানিমেল পড়ানো হবে, অ্যানিমেল টিস্যু, তখন ওখানে কিন্তু সব ক্লিয়ার হবে, কোনো অসুবিধা নেই। জাস্ট শুনে রাখো যে আমাদের বোনটা কেন শক্ত, কারণ এর মধ্যে ক্যালসিয়াম ফসফেটের অনেক সল্ট থাকে। তো তাহলে বোনের মধ্যে কি থাকে? ম্যাক্সিমাম ক্যালসিয়ামের সল্ট থাকে। এরকমভাবে গবেষণায় পাওয়া গেছে যে আমাদের বডির মধ্যে যত মিনারেলস থাকে, মিনারেলস মানে ধরো পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, এগুলো হচ্ছে সব মিনারেল। এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে আমাদের বডিতে থাকে ক্যালসিয়াম। এবার ক্যালসিয়াম যদি ধরছি, কথার জন্য বলছি যে ক্যালসিয়াম আমাদের বডির মধ্যে 100% যদি থাকে, তো তার 99% কোথায় থাকে? 99% ক্যালসিয়াম কোথায় থাকে? বোনের মধ্যে জমা। আর মাত্র 1% থাকে কোথায়? না ব্লাডের মধ্যে। এবার স্যার ব্লাডের মধ্যে কি প্রয়োজন আছে? অনেক মিনারেলসের যেমন প্রয়োজন আছে বিভিন্ন কাজের অ্যাক্টিভিটিতে, ব্লাডের মধ্যেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি বা সেলের বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য কিন্তু আমাদের ক্যালসিয়ামের খুব প্রয়োজন। কথার জন্য বলছি, যেমন মাসেল কন্ট্রাক্ট হচ্ছে, দেখো কথাটার জন্য বলছি, হাতটা এরকম আছে, এরকম করলাম, এটা হচ্ছে মাসেল কন্ট্রাকশন। তোমরা ক্লাস 10 নিশ্চয়ই পড়েছো ফ্লেক্সন এক্সটেনশনের কথা। তো এটা কি করলাম? মাসেল কন্ট্রাকশন। এই মাসেল কন্ট্রাকশনের জন্য কি প্রয়োজনীয়? ক্যালসিয়াম প্রয়োজনীয়। আমি যে কথা বলছি বা আমি যে রেগুলেটেড হচ্ছি, আমার একটা নার্ভ ট্রান্সমিশন যাচ্ছে, এই নার্ভ ট্রান্সমিশনের জন্য কিন্তু ক্যালসিয়াম প্রয়োজনীয়। তারপরে আমার সেলের মধ্যে বিভিন্ন ধরনের খাবার এদিক থেকে ওদিক বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সেলের বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে আসছে, এই যে সেলুলার মেমব্রেনের উপর পারমিয়াবিলিটি, এখানেও কিন্তু ক্যালসিয়ামের খুব ভূমিকা আছে। এই ধরনের প্রচুর বডির মধ্যে কাজ আছে যেগুলো ক্যালসিয়ামের কিন্তু প্রয়োজন। কার মধ্যে? ব্লাডের মধ্যে। বাকি বোনকে শক্ত করার জন্য কি প্রয়োজন? ক্যালসিয়াম। সুতরাং এখানে একটা শব্দ তোমাদেরকে শিখিয়ে দিই, বোনের মধ্যে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, তাহলে মনে রাখবে বোনটা কমজোর হয়ে গেছে। যেমন বয়স্ক মানুষদের ক্ষেত্রে জেনারেলি আমরা দেখতে পাই না, হঠাৎ করে কোথাও চলতে চলতে পড়ে গেল, পা ভেঙে গেল। কিন্তু সেই তুলনায় তুমি আমি যদি মাঠে খেলি, একটুখানি পড়ে যাই, আমাদের ভাঙার সম্ভাবনা আছে? জেনারেলি পাই না। তাহলে আমাদের বোনটাই কি? ক্যালসিয়ামের পরিমাণটা অনেক বেশি আছে। তুলনামূলক দেখতে হবে মহিলাদের ক্ষেত্রে পড়ে গেলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি, আর একটু বয়স্ক মহিলাদের আরও বেশি। ওটা একটা রোগ, এটা একটু পরে বলবো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যে রোগগুলো আমরা দেখতে পাই, সেই রোগগুলো জেনারেলি ক্যালসিয়ামের ওপর নির্ভর করে কিন্তু অনেক জিনিস বোনের আমরা রোগ দেখতে পাই। তাহলে এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে বোনের পরিমাণ ক্যালসিয়ামের, বোনেতে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি, ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণটা কম। এই যে বোনেতে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি, এটা রেগুলেট করায় কার কাজ? না থাইরোক্যালসিটোনিনের কাজ। থাইরোক্যালসিটোনিন এখানে যদি কাজ করে, ও কি করবে? না বোনের মধ্যে ক্যালসিয়ামটা বাড়াবে, বোনের মধ্যে ক্যালসিয়ামটা কমাবে, বাড়াবে, এবং ব্লাডের মধ্যে ক্যালসিয়ামটা কমাবে। এটাই হচ্ছে থাইরোক্যালসিটোনিনের কাজ। থাইরোক্যালসিটোনিন কী করবে? ব্লাড থেকে ক্যালসিয়াম নেবে, বোনে নিয়ে গিয়ে জমা করবে। ঠিক তার বিপরীতে কাজ করবে কে? প্যারাথাইরয়েড, প্যারাথরমোন। প্যারাথরমোনের কাজ কি তাহলে? এই বোনের মধ্যেও ক্যালসিয়ামকে কমাবে এবং ব্লাডের মধ্যে ক্যালসিয়ামকেও বাড়াবে। ধরো বোন থেকে ক্যালসিয়ামকে কাটতে 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 ব্লাডে বারবার নিয়ে যাবে, ঠিক আছে? বিভিন্ন পদ্ধতিতে ও ক্যালসিয়ামকে কি করবে? ব্লাডের মধ্যে বাড়াবে বিভিন্ন পদ্ধতি। যেমন কতজন জন্য বলছি, ধরো তুমি ক্যালসিয়ামযুক্ত কিছু খাবার খেয়েছো, তোমার তাহলে খাবারটা যখন পেটের মধ্যে যাবে, সেখানে ইন্টেস্টাইন থেকে ও কিন্তু অ্যাবজর্ব করবে, এক নম্বর জিনিস। দু নম্বর জিনিস, ও বোন থেকে অ্যাবজর্ব করে ব্লাডে ফেলে দেবে। তিন নম্বর জিনিস কি? নেফ্রনের মধ্যে দিয়ে যখন এই ধরনের মিনারেলসগুলো যায়, তখন মিনারেলসগুলো যদি ইউরিনের সঙ্গে পাস হতে থাকে, তখন কিন্তু এই প্যারাথরমোন কি করে? এই ক্যালসিয়ামটাকে নেফ্রন থেকে রিঅ্যাবজর্পশন করে নেয়। কী জিনিস রিঅ্যাবজর্পশন বুঝতে পারছো না তো? কোনো অসুবিধা নেই, আমার সঙ্গে যুক্ত থাকো। এক্সিকিউটিভ সিস্টেম যখন পড়াবো, তখন প্রত্যেকটা কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং প্যারাথাইরয়েড এবং থাইরোক্যালসিটোনিনের কাজ বুঝতে পেরেছো? কিছুই না, জাস্ট একে অপোজিটে কিন্তু কাজ করে। এ ভালো হরমোন, এ যেটা আমরা বডি চাই সেটা করে থাকে। সেটা কি? বোনের মধ্যে ক্যালসিয়াম জমায়, ব্লাডের মধ্যে ক্যালসিয়াম কমায়। এও আমাদের বডির প্রয়োজন আছে, সেই অনুযায়ী করে থাকে। সব যদি ক্যালসিয়াম বোনের মধ্যে জমে দেয়, তাহলে আমি যে কাজগুলো এইমাত্র বললাম ব্লাডের ক্যালসিয়ামের জন্য হয়ে থাকে, সেগুলো কি হবে? হবে না। সুতরাং এর কিন্তু প্রয়োজনীয়তা আছে। এবার বলো, এরা একে অপরিতের সঙ্গে কাজ করে না দুজনে বিপরীতে কাজ করে? দুজনে বিপরীতে। এবার তাহলে কমেন্ট করে বলো তো যে প্যারাথরমোন এবং থাইরোক্যালসিটোনিন কী ধরনের হরমোন? সিনার্জিস্টিক না অ্যান্টাগনিস্টিক? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা উদাহরণ অলরেডি আমি দিয়েছি সিনার্জিস্টিক অ্যান্টাগনিস্টিকের কি? এমএসএইচ এবং মেলাটোনিন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সুতরাং এই দুটো কিন্তু অ্যান্টাগনিস্টিক, এখান থেকে খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এবার এই যে জিনিসটা দেখতে পাচ্ছি না, এই জিনিসটা থেকে তোমাদেরকে কিন্তু কোশ্চেন করবে যে প্যারাথরমোন কী করে থাকে? বোনের মধ্যে ক্যালসিয়াম কমায় না বাড়ায়?
ব্লাডের মধ্যে ক্যালসিয়াম বাড়ায় না কমায়। এটাই যদি ইংলিশে একটু ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। আমরা খুব শীঘ্রই এমসিকিউ সিরিজ নিয়ে আসছি আমাদের চ্যানেলে, সুতরাং এখানে কিন্তু এমসিকিউগুলো যদি দেখতে থাকো, নিটের প্রিভিয়াস ইয়ার পুরো কমপ্লিট করবো আমি আশা করা যায়। তো সেখান থেকে যদি দেখতে থাকো তোমাদের কিন্তু একটাও ডাউট আর থাকবে না। এই জাস্ট চ্যাপ্টারটা শেষ হলেই আমরা পিআইকিউ কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশনের উপর একটা ভিডিও দেবো, সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, তাহলে বুঝতে পারবে যে তোমাদের পড়াটা কতটা ফ্রুটফুল হয়েছে। এবার এই প্যারাথাইরয়েড হরমোনের যদি তুলনামূলকভাবে বডির মধ্যে হাইপোসিক্রেশন অর্থাৎ কম সিক্রেশন হয়, তাহলে আমরা দেখতে পাই টিটেনি রোগ। কী রোগ দেখতে পাই? টিটেনি রোগ দেখতে পাই। টিটেনি রোগে কি হয়, জেনারেলি মাসেল হঠাৎ করে কন্ট্যাক্ট হয়ে যায়, একটা মাস্কুলার স্প্যাজম দেখা যায়, ঠিক আছে। এই টিটেনি রোগটা সম্পর্কে স্কেলিটাল সিস্টেম যখন পড়বো সেখানে ফুল ডিটেলসে একদম বলবো, কোনো টেনশনের কোনো কারণ নেই যে স্যার আপনি বলছেন না কেন, ডাক্তার হয়ে ডাক্তার দিকে একটু শেখান, বলবো সব কিছু বলবো। টিটেনি রোগটা সম্পর্কে যেখানে আছে সেখানে বলবো। ঠিক অপোজিটে একটা রোগ আছে, তার নাম হলো অস্টিওপোরোসিস। কী নাম? অস্টিওপোরোসিস। এবার এই শব্দটাকে একটু ভাঙলে একটা জিনিস পাবো। দেখো আমরা জেনারেলি বোনের জন্য একটা শব্দ ইউজ করি, তার নাম হলো অস্টিও। আর পোরোসিস মানে কি স্যার? তাহলে আপনি বলতে চাইছেন ছিদ্র বা পোর? একদমই ঠিকঠাক বুঝছো তো। অস্টিও মানে হলো বোন, পোরোসিস মানে হচ্ছে ছিদ্র। সুতরাং বোনের মধ্যে যদি ছোটো ছোটো ছিদ্র হতে থাকে তখন তাকে রোগটাকে বলা হয় অস্টিওপোরোসিস। স্যার কোনটা কার জন্য হয়? বললাম যে প্যারাথাইরয়েড হরমোন যদি কম ক্ষরিত হয় তখন তার জন্য হয় টিটেনি, আর প্যারাথাইরয়েড হরমোন যদি বেশি ক্ষরিত হয় তখন তাকে বলা হয় অস্টিওপোরোসিস। এবার এই অস্টিওপোরোসিসে কি হয় না, প্যারাথাইরয়েড হরমোন যদি বেশি ক্ষরিত হয় তাহলে কি হয় দেখো, প্যারাথাইরয়েড হরমোন যদি বেশি ক্ষরিত হয় তাহলে বোনের রিজবশন বাড়বে না কমবে? বোন থেকে ক্যালসিয়ামগুলো বেরিয়ে আসবে। বোন থেকে যখন ক্যালসিয়ামগুলো বেরিয়ে আসবে, বোনটা তখন কি বললাম, নরম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। তখন বোনের মধ্যে ছোটো ছোটো ছিদ্র দেখা যাবে। তো সেই রোগের নাম কি? অস্টিওপোরোসিস। বোঝা গেছে? অস্টিওপোরোসিসের মেন কারণ কিন্তু ইস্ট্রোজেন হরমোন জেনারেলি হয়ে থাকে। জেনারেলি একটু যারা বয়স্ক মহিলা হয় তাদের ক্ষেত্রে ইস্ট্রোজেনের পরিমাণ কমে যায়। কেন কমে যায় সেটা পরের চ্যাপ্টারে বলবো আমি গিয়ে। ইস্ট্রোজেনের পরিমাণ যখন কমে যায় তখন কি দেখতে পাই আমরা, না ইস্ট্রোজেনের পরিমাণ কমে গেলে বোনটা ভঙ্গুর হয়ে যায়, সহজে ভেঙে যাওয়ার প্রবাবিলিটি থাকে, যে রোগটা হয় তাকে বলা হয় অস্টিওপোরোসিস। তো থাইরয়েড, প্যারাথাইরয়েড, পিনিয়ান গ্ল্যান্ড এখানেই আমাদের কমপ্লিট হলো। লেকচারটা যদি খুব ভালো করে দেখে থাকো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আর নিচে কিন্তু কমেন্ট করো যে পরে কোন টপিকের উপর ভালো করে আরও ভিডিও চাও। এতটা পর্যন্ত আজকের জন্য থ্যাংক ইউ অল।